তোমার নাম শীতল না? খুন করে জেল কাটছ, তাই না? হঠাৎ কারো মুখে নিজের নাম শুনে দৃষ্টি তুলে তাকালো শীতল। সামনে দাঁড়ানো তারই বয়সের একটি মেয়ে, চিপচিপে গরনের। মেয়েটি কেমন তাচ্ছিল্য করে কথাটা বলল যেন মেয়েটিকে চিনে। তার নাম সাবরিনা। এসে থেকে দেখছে মেয়েটি যাকে তাকে খোঁচা মেরে কথা বলে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করে, পুলিশের সঙ্গে তর্কাতর্কির কারণে গত পরশু পানিশমেন্ট পেয়েছে। পানিশমেন্ট ছিল এখানকার ওয়াশরুম পরিষ্কার করা। হাসতে হাসতে একা একা করেছেও। এছাড়া খাবার খেতে গিয়ে ঝামেলা করে, অন্যের কাপড় ফেলে নিজেরটা রাখে, কেউ ওয়াশরুমে গেলে বাড়ি থেকে দরজা লক করে দেয়, কাজ করতে দিলে অন্যকে ধমকিয়ে করিয়ে নেয়। সবই দেখে, কিন্তু অপ্রয়োজনে কারোর সাথে কথা বলে না, আগ বাড়িয়ে ভাব জমাতেও চায় না। চোখের সামনে যদি দুটো মেয়েকে গল্প করতে দেখে কিংবা হাসতে দেখে, তখন কিয়ারার কথা মনে পড়ে একসাথে কাটানো মুহূর্তগুলোর কথা। তাদের কত কথা, কত গল্প, কত স্বপ্ন পূরণ হওয়া বাকি। বিয়ের পর দুই বান্ধবীর একসাথে হানিমুনে যাওয়া বাকি, নিজেদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়াও বাকি। নানান অবান্তর ভাবনার মধ্যেও কত সুখ ছিল, কত খুশি ছিল। সময়ের ব্যবধানে সব শেষ, সব তুচ্ছ। আজ হারিয়ে গেছে দুষ্টুমির সঙ্গী, হারিয়ে গেছে মনের কথা আদান প্রদান করার প্রিয় বান্ধবী। এই তুই কলেজে না গেলে আমিও যাব না বলা মানুষটি তাকে ফেলে অন্ধকার কবরে শুয়ে আছে। কতদিন দেখা হয় না, কথা হয় না, চাপড়ে ধরে দুষ্টুমিষ্টি খুনসুটি করা হয় না। সত্যি বলতে যখনই তার কথা খুব মনে পড়ে, স্মৃতি ছলকে চোখের সামনে ভেসে ওঠে খুনসুটি মুহূর্তগুলো। তখন চোখের পানিতে রাস্তা দেখতে পায় না, শ্বাস আটকে আসে, ভাবতে পারে না তার কারণে তার বান্ধবী পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে। আর যখন এসব ভাবে তখন নিজেকে বড্ড অসহায় লাগে। এদিকে সাবরিনা তখনও জবাবের অপেক্ষায়, তার চোখে মুখে একরাশ বিরক্ত। শীতল জবাব দিলে দুটো খোঁচা মারার পরিকল্পনাও এঁটেছে সে। এই কাজটা বরাবরই ভালোই পারে। সত্যি বলতে মেয়েটাকে কেন জানি পছন্দ না, সবসময় চুপ করে বসে থাকে। পুলিশ থেকে শুরু করে সবাই কেন জানি তাকে নিয়ে ফুসুর ফুসুরও করে। বড় বাড়ির মেয়ে নাকি সে, তাতে কি? সে যাই হোক, এত ভেবে কাজ নেই তার। এখানে বড় ছোট সবাইকে এক নজরে দেখা তো এসেছিল একটা কথা জানার জন্যে। ভালোই ভালোই জানালে ভালো, নয়তো মেয়েটাকে দুটো থাপ্পড় মেরে যাবে। এমনিতেও ধনী দুলালিদের সঙ্গে তার যায় না। এক একটা ন্যাকা ষষ্ঠী দেখলে ইচ্ছে করে ঠাস করে মেরে দিতে। কেন ইচ্ছে করে জানে না, তবে তার থেকেও বেশি অ্যাটেনশন পেলে তাকে সহ্য হয় না। সে কিছু না করলেও শত্রু মনে হয়। সাবরিনা সম্পর্কে ধারণা থাকায় কেন জানি শীতলের কথা বলতে ইচ্ছা করছে না। তাই কিছু বলছে না দেখে সাবরিনা নিজেই বলল, কদিন পর পর লম্বা চওড়া এক পোলা দেখা করতে আহে কেউ, কি লাগে তোর? কেন, পছন্দ হয়েছে? বিয়ে করবে? বেশি কথা কইস না, যা কইছি জবাব দে। ওনার নাম সোয়াইব শুদ্ধ, পেশায় সায়েন্টিস্ট। যেমন চেহারা তেমনি টাকা পয়সা, ফোন নাম্বার মুখস্থ আছে, দেবো নাকি? তোর কি লাগে? আমার শ্বশুরের পুত। দেবর নাকি ভাসুর? বর। কি, তুই বিবাহিত? বিশ্বাস হলো না? আমারও হয় না। এতদিন দূরে থাকলে মনে থাকবে নাকি? সত্যি তোর জামাই লাগে নাকি ভং মারাইতাছস? শুধু জামাই না, চাচাতো জামাই। চাচাতো জামাই মানে? সে এক সময় চাচাতো ভাই ছিল, দেখতে শুনতে ভালো, টাকা পয়সাও মেলা দেখে প্রেমের জালে ফাঁসিয়ে জামাই বানিয়ে নিয়েছি। সে এখন আমার বাচ্চার বাবাও। তোর বাচ্চাও আছে? শীতল জবাব দিল না। আপেলের একটা টুকরো মুখে পুরে বিরক্তি নিয়ে চিবোতে লাগলো। সাবরিনা কয়েকবার জিজ্ঞাসা করলেও জবাব পেল না। কেন জানি কথা বলতে ইচ্ছা করছে না। আজ সকাল থেকে কেন জানি অস্থির অস্থির লাগছে, কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। বিপদ আসার আগে যেমন লাগে ওই রকম আর কি। আজকে শুদ্ধর আসার কথা ছিল কিন্তু আসেনি। সারাদিন অপেক্ষা করেছে কিন্তু সে আসেনি। এমনটা তো হয় না, যেদিন আসার কথা থাকে ঠিকই চলে আসে। ক্লান্ত দেহে এসে যখন তার দিকে তাকিয়ে মুচকি হাসে, কলিজাখানা ঠান্ডা হয়ে আসে, সব কষ্ট ফিকে হয়ে ওই মুখের দিকে তাকিয়ে থাকে। কিন্তু আজ কি হলো, এলো না কেন? সবাই ঠিক আছে তো? একের পর এক যেসব হচ্ছে, ভয়ে বুক ধুকপুক করতে থাকে। আল্লাহর কাছে দোয়াও করে যেন আর বিপদ না আসে, আর কাউকে হারাতে না হয়। এসব নানান চিন্তায় ভালো লাগছে না কিছু। এদিকে যে দেখতে আসে এত এত খাবার নিয়ে আসে, শুদ্ধ এক গাদা ফল পাঠিয়েছিল, এখনও শেষ করতে পারেনি। অল্প করে পাঠালেও হয়, কিন্তু না, এমনভাবে জিনিস পাঠায় যেন এটা শ্বশুরবাড়ি, বেশি বেশি দেয় যেন 14 গোষ্ঠী নিয়ে খেতে পারে। বারণ যে করবে শুনবে তো না, বরং একই ভাষণ দেবে। এখন পুষ্টিকর খাবার দাবার খেতে হবে, বিশেষ করে পানি পান করতে হবে। শরীর দুর্বল, পুষ্টিকর খাবার না খেলে অসুখে পড়বে। যুক্তিতে সে আজীবনেই সেরা, তার সঙ্গে পেরে ওঠা এত সোজা না। কিন্তু মনে রং থাকলে না ঘুরে ফিরে খাওয়া যায়। গলা দিয়ে খাবারই নামতে চায় না। আজকে মহারাজের আসার কথা, তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ধরে ফেলবে খাওয়া দাওয়া, ঘুমের অনিয়ম হচ্ছে। তখন বকবে না, তবে ঠান্ডা স্বরে দেখা করতে না আসার হুমকি দিবে। তাই গতদিন থেকে বেশি বেশি ফলমূল খেতে শুরু করেছে। সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন রাতে পড়তে বসলে যেমন হয়, তার অবস্থা ঠিক তেমনই।
সে অবশ্য কিছু নষ্ট করে না, যতটুকু পারে খায়, নতুবা কাউকে দিয়ে দেয়। আজও তাই করেছে। শুদ্ধের জন্য অপেক্ষা করতে করতে সকাল পেরিয়ে দুপুর হলো। দুপুর গড়াতে থাকলো, নিজ নিয়মে অস্থির হয়ে দুপুরে খাওয়া হলো না। বিকাল 4টার পরে দেখা করতে দেয় না, বাড়ির লোক আসবে, দেখা হবে, এইটুকু মুহূর্তের জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করে, অথচ এলো না সে। এসব ভাবতে ভাবতে তার চোখ ভিজে এলো, চোখের কোনা বেয়ে আপনা আপনি জল গড়াতে লাগলো। হঠাৎ খবর এলো তার বাড়ি থেকে লোক এসেছে। কথাটা শোনা মাত্রই তড়িৎ উঠে বসলো, চোখ মুছতে মুছতে দৌড়ে গেল সেদিকে। 4টা বাজতে মাত্র 20 মিনিট বাকি। অনেকে কথা বলে চলেও গেছে। সে যেতেই আরও দুজন চলে গেল। উপস্থিত থাকলো মাত্র দুজন। নিজের বাড়ির লোকদের সাথে কথা বলায় ব্যস্ত তারা। শীতল লোহার জালের পাশে দাঁড়িয়ে খুঁজলো কাঙ্ক্ষিত মানুষটাকে, কিন্তু পেল না। তখন আরও একজনের সময় শেষ দেখে আর কেউ আপনজনের থেকে বিদায় নিয়ে চলে গেল। থাকলো সে আর আরেকটা মেয়ে। সময়ও চলে যাচ্ছে, অথচ শুদ্ধ আসছে না দেখে শীতল অসহায় দৃষ্টিতে এদিক ওদিক তাকালো। কই সে? উকি দিয়ে কাজ হবে না যেন উকি মারতে লাগলো। এই মুহূর্তটুকু তাদের জন্য কতটা দামি, শুদ্ধ কি তা ভুলে গেছে? তখনই দরজা পেরিয়ে ধীরে ধীরে রূপা এলো, দাঁড়ালো তার সোজাসুজি। শুদ্ধ নয়, সে রূপকে দেখে অবাক হলো, কেন জানি অদ্ভুত লাগলো। রূপা কখনো এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে না। এত মরণ তৃষ্ণা থাকে একজন প্রেমিকের চোখে, আর ভাইয়ের চোখে থাকে স্নেহ। শীতল কেন জানি না চাইতেও জোরপূর্বক হেসে এক ধাপ পিছিয়ে গেল। তাকে পিছাতে দেখে রূপা বলল, কেমন আছো বাবুই? চিনতে পারছো আমাকে? শীতল বা খাড়া হয়ে বিস্ময় নিয়ে তাকালো। রুবাবের কণ্ঠস্বর নয়, এটা তো ইয়াসিরের কণ্ঠস্বর। অনেকবার খুব কাছে থেকে শুনেছে, মনের ভুল হতেই পারে না। তাছাড়া তাকে বাবুই বলে শুধু ইয়াসির ডাকে, কিন্তু সে এখানে কেন, কার মাধ্যমে এসেছে? এত রিস্ক নিয়ে আসার কারণ কি? তার মনোভাব বুঝে ইয়াসির কোনো কিছু না ভেবে চোখের কালো লেন্স খুলে ফেললো। তখনই চোখে পড়ল সমুদ্রের মতো সুন্দর একজোড়া নীল চোখের, যে চোখের দিকে তাকালে আরেকবার তাকানোর ইচ্ছে জাগে। না চাইতেও সৌন্দর্যের প্রশংসা করতে হয়। এবার সুস্পষ্ট এটা ইয়াসিরই। অবাক করা ব্যাপার হচ্ছে সে রুবাবের ছদ্মবেশে, আর ইয়াসির রুবাবের থেকে হাইট একটু বেশি লম্বা। হাইট পুরোপুরি ম্যাচ না করলেও নিখুঁত তার ছদ্মবেশ। এভাবেও ছদ্মবেশ নেওয়া সম্ভব। চোখে কালো লেন্স না লাগালে বোঝার উপায় নেই এটা নীল চোখওয়ালা। কণ্ঠস্বর শুনে বুঝলো এটা ইয়াসির, নয়তো রুবাব ভেবে ভুল করেই বসতো। শীতল হতবাক হয়ে তার আপাদমস্তক দেখলো, তারপর ধীরে সুস্থে জিজ্ঞাসা করলো, আপনি এখানে? ইয়াসির সে কথার ধারে কাছে না গিয়ে এক দৃষ্টিতে শুধু তাকিয়ে রইল। এরপর আদুরে সুরে বলল, বাবুই, যাবে আমার সাথে? কোথায়? যেখানে থানা পুলিশ থাকবে না, যেখানে থাকবে মুক্তি, স্বাধীনতা, আর অনেক আদর যত্ন আর ভালোবাসা। না, কেন? জামিনের চেষ্টা চলছে, খুব তাড়াতাড়ি মুক্তি স্বাধীনতা পেয়ে যাব। আর রইল আদর যত্ন আর ভালোবাসার কথা, ওসবের জন্যও আমার বাড়ির লোকেরা তো আছে। আমার কোনো কিছুই তোমার প্রয়োজন নেই, তাই না? না। তোমাদের ভদ্র সমাজে যারা অতি ভদ্রতা দেখায় তারা মুখোশধারী। এরা এক একটা টাকার পোকা। এসব পোকাদের টাকা দিয়ে কেনা যায়, নতুবা প্রাণের ভয় দেখে স্বার্থ হাসিল করা যায়। করা গেলেও আমার হয়ে কিছু করবেন না আপনি? জামিন পেয়ে যদি কখনো জানতে পারি আমার জামিনের পেছনে আপনার হাত আছে, তাহলে ওয়াদা করছি সেই মুহূর্তে আমি সুসাইড করব। এতটাই ঘৃণা? প্রিয়জন না করলে অন্তত প্রয়োজনে পাশে থাকতে দাও। প্রিয় মানুষ কেড়ে নিয়ে কি আর প্রিয়জন হওয়া যায়? উপহাস করছো? উপহাস কেন করব? যা সত্যি তাই তো বললাম। নয়তো এই বেশে এই অসময়ে আমার সামনে কেন মিস্টার খান? আসতে পারি না? তুমি না হয় আপন না ভাবো, আমিও কি ভাবতে পারি না? ধরে নাও, নিজের মনকে সুখী করতে আজ আমি এখানে। অন্যের সুখ কেড়ে নিয়ে নিজে সুখী হওয়া যায় বুঝি? যাই হোক, বলুন দেখি এখানে আমাকে দেখে কেমন লাগছে? ইয়াসির জবাব দিল না। কিছুক্ষণ চুপ থেকে মলিন সুরে জবাব দিল, বিষণ্ণ মেঘের মেঘমালা তুমি, আমার কাছে বরাবরের মতোই ভয়ঙ্কর সুন্দর। বাহ, দারুণ বলেন তো। মাফিয়া না হয়ে কবি হলেও তো পারতেন। প্রেমে পড়তে? বুঝলাম না। কবি হলে আমার প্রেমে পড়তে? শীতল জবাব না দিয়ে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। তবু ইয়াসির তৃষ্ণা নিয়ে তাকিয়ে রইল। এটা কিসের তৃষ্ণা? একটু ছুঁয়ে দেখা নাকি না পাওয়ার? কি জানি হবে কিছু একটা। সবার সবকিছু খুঁটিয়ে দেখতে নেই, জানতেও নেই। জানতে গেলে মন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর চেয়ে কিছু জিনিস দেখে না দেখার ভান করা উত্তম। তাকে চুপ দেখে ইয়াসির বলল, ভাগ্য যদি ফোনের মতো এক ক্লিকে রিফ্রেশ করা যেত, তাহলে আমার ভাগ্যলিপি আমি নিজেই লিখতাম। অভাগা, অপ্রাপ্তি, আঘাত, অভাব, অপূর্ণতা শব্দগুলোকে চিরতরে মুছে ফেলতাম। কষ্টের অস্বস্তি রাখতাম না। থাকতো না কোনো পিছুটান, শুধু থাকতো একরাশ পূর্ণতা আর নিজের মতো করে সাজানো এক ঝলমলে গল্প। আর কিছু বলবেন? যাই আমি? এখনো 15 মিনিট বাকি।
আমার সাথে 20 মিনিট কথা বলতে এত অনীহা? আজকে শুদ্ধর আসার কথা ছিল, সে না এসে আপনি কেন? আমি আসতে চেয়েছি, তাই তাকে পারমিশন দেওয়া হয়নি। তাছাড়া ও আসতে পারতো না, বাইক অ্যাক্সিডেন্ট করেছে, যদিও আমিই করিয়েছি। কথাখানা কর্ণকুহরে ঢুকতে শীতলের দৃষ্টিজোড়া কঠিন হয়ে নাকের পাটা ফুলে উঠল। সে হিসিয়ে পড়ল। আপনি কি কখনোই আমাদেরকে ভালো থাকতে দেবেন না? দেব, যদি আমি যা চাই তাই দাও। আপনি বেঁচে থাকতে আপনার কোনো চাওয়া পূরণ করব না আমি। মরে গেলে করবে? শুদ্ধর অ্যাক্সিডেন্টের কথা শুনে শীতলের ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মানুষটা এত জঘন্য কেন? আর কত ক্ষতি করবে তাদের? সে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলে ইয়াসির ঠোঁট টিপে হাসলো। আসলে সে মিথ্যা বলে বাবুই পাখির মিষ্টি মুখের রাগের আভাটুকু উপভোগ করতে চাইল, যার জন্য এই মিথ্যার আশ্রয়। শীতলের চোখ দিয়ে জল গড়াচ্ছে দেখে ইয়াসিরের বুকে ব্যথা হলো। তার বাবুই তার জন্য এত উতলা হয় না, ব্যথা পেলেও এত কাতর হয় না। সে নিজেকে সামলে পুনরায় বলল, বলো, আমি মরে গেলে আমার চাওয়া পূর্ণ করবে? যদি আপনার থেকে চিরতরে মুক্তি পাই তবে করব। বলুন কি চান? জানোই তো, আমার আমি ছাড়া এ পৃথিবীতে আমার আর কেউ নেই। তাই আমি চাই, আমি মারা গেলে আমার কবরের যত্ন নাও। শীতল জবাব দিল না। তার মাথায় ঘুরছে শুদ্ধ কেমন আছে, কতটা লেগেছে, তাই তাকে জিজ্ঞাসা করলো। মরেনি, তবে 3-4 সপ্তাহ হয়তো দেখা করতে আসতে পারবো না। সমস্যা নেই, আমি তো আসবো। এই কথা শুনে শীতল ফুপিয়ে কাঁদতে লাগলো। চোখ মুছে চলে যাওয়ার জন্য পা বাড়ালে ইয়াসির বলল, আমি এলে হবে না বাবুই? না। কেন? কেন হবে না? ভালো তো আমিও বাসি, বলো না কেন হবে না? জবাব দিয়ে যাও বাবুই, বাবুই। ইয়াসির ব্যতিব্যস্ত হয়ে পাগলের মতো একই কথা জিজ্ঞাসা করতেই থাকলো। তখন শীতল ছলছল চোখে তাকে কান্নারত কণ্ঠে উচ্চারণ করলো। কারণ আপনি আমার কেউ না। কথা শেষ করে শীতল চলে গেল। ইয়াসির এত ডাকলো তবু একবারও ফিরে এলো না মেয়েটা। দেখলো না তার ছোট্ট একটা কথায় মাফিয়া খান ভেঙে চুরমার হয়ে গেছে। বাচ্চাদের মতো হাতে মুখে ঢেকে কাঁদছে। তার কথা বলার প্রেক্ষিতে বিড়বিড় করেই যাচ্ছে। আমি কারো কেউ না, কেউ আমাকে চাইলো না। আকাশের দিকে তাকিয়ে সেদিনের কথাগুলো মনে করছিল শীতল। মনে হতো না এখানকার একটা মেয়ের নাকি ভাই হয়েছে। ভাইয়ের নাম রেখেছে ইয়াসির। মেয়েটি গল্প করছিল সে যাওয়ার পথে শুনেছে। নাম শুনে তখন নীল চোখের ইয়াসিরের কথা মনে পড়েছে। সেদিন ইয়াসির বলেছিল শুদ্ধ নাকি অ্যাক্সিডেন্ট করেছে, তার সাথে নাকি দেখা করতে আসতে পারবে না, অথচ কদিন পর শুদ্ধ এসেছিল। তাকে সুস্থ অবস্থায় দেখে আল্লাহর কাছে শুকরিয়াও জানিয়েছিল। ইয়াসির সেদিন মিথ্যা বলেছিল সেটা পরে বুঝেছিল, তবে কেন মিথ্যা বলেছিল এটা অজানায় রয়ে গেছে। উনিও আর আসেনি দেখা করতে। বর্তমানে এখন বাজে বেলা 12টা। সায়ন নির্বাচন অফিসে গিয়ে এত বড় কাণ্ড ঘটিয়ে এসেছে এটা বাড়ির কেউ জানে না। শুদ্ধ আগবাড়িয়ে কিছু বলেনি। নিত্যদিনের মতো যে যার কাজে ব্যস্ত। সায়ন ঘুরে ফিরে অনেক আগেই বাড়ি ফিরে এসেছে। শারাফাত চৌধুরী অফিসে গিয়েছিলেন, ফিরে এসেছেন দুপুরের আগে। ফ্রেশ হয়ে নামাজ পড়ে সিতারাকে বললেন ছেলেমেয়েরা যেখানেই থাকুক সবাই যেন বাড়ি ফিরে দুপুরের খাবার একসাথে খাবেন। ওনার কথা শুনে সিতারা বাকিদেরকে ফোন করে বাড়ি ফেরার তাড়া দিলেন। সাফওয়ান চৌধুরী শতরূপা চৌধুরী এসে পৌঁছালেন কিছুক্ষণের মধ্যে। শুদ্ধ অনেকদিন পর ল্যাবে ঢুকেছিল, কাজ না করে থম মেরে বসেছিল, অথচ হাতে অনেক কাজ। মন না টানলে কি আর কাজে মন বসে না। সে চুপ করে বসে মনে মনে কিছু হিসাব মিলাচ্ছিল। তখন সিতারার কল্পে ধীরে সুস্থে নিচে গেল। শায়নের পাশের চেয়ার ফাঁকা দেখে ঘুরে সাফওয়ান চৌধুরীর পাশে বসলো। সায়ন মাথা নিচু করে শুধু মলিন হাসলো। শাহজাদ চৌধুরী আর শীতলের চেয়ার ছাড়া বাকি চেয়ার পূর্ণ। এদিকে একদিন শীতলের চেয়ার পূর্ণ হবে, শুধু শূন্য থেকে যাবে শাহাদাত চৌধুরীর চেয়ার। এদিকে গিন্নিরা একে একে সবার প্লেটে খাবার তুলে দিলেন, যে যার মতো খেতে শুরু করলো। তখন শারাফাত চৌধুরী গলা খাকারি দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে বললেন, আমার কিছু বলার আছে, আশা করি সবাই মন দিয়ে শুনবেন। আমার কথাগুলো শোনার পর যার যা মতামত জানিও। এতদিন তোমাদের ভালো রাখার জন্য যতটুকু করা যায় করেছি। আজকাল শরীরও আমার চলছে না, তাই ভেবেছি আমার অর্জিত সম্পত্তি, টাকা পয়সা তোমাদের বুঝিয়ে দেব। এইটুকু বলে উনি থামলেন। মাছ বেছে সৃজনের প্লেটে দিচ্ছেন সিমিন। ওনার মধ্যে আগের মতো রূপ জৌলুস আর নেই, মনমরা হয়ে থাকেন সব সময়। শুকিয়ে গেছেন অনেকটা, চোখের নিচে কালি জানান দিচ্ছে। নির্ঘুম রাতের সাক্ষী। একটা মেয়ের জীবনে স্বামী তার অহংকার, স্বামী অলংকার, সেটা আবার প্রমাণ পেলেন। উনি সিমিনের দিকে এক পলক তাকিয়ে ভাত নাড়াচাড়া করতে করতে বললেন, সিমিম, শাহাদাতের শেয়ার তোমাকে বুঝে নিতে হবে। এই কথা শুনে সিমিনের হাত থেমে গেল। উনি মুখ কাচুমাচু করে বললেন, ওগুলো কি আর আমি বুঝি ভাই? ওসব নিয়ে কি করব আমি? তা বললে কি হয় পাগলি? তোমার শীতল স্বর্গের ভবিষ্যৎ আছে না?
আপনার ভাই চাকরি সূত্রে অনেক টাকা পেয়েছে, শুদ্ধ একটা টাকাও খরচ করতে দেয়নি, বরং ব্যাংকে আমার নামে ফিক্সড করে এসেছে। শীতলের পেছনে কত টাকা যাচ্ছে, সায়নের চিকিৎসার জন্য খরচ হচ্ছে। শুদ্ধকে কত করে বললাম ওখান থেকে কিছু খরচ করতে, শুনলই না। উল্টে পাগলটা আমার হাতে টাকা গুজে দিয়ে বলল আমার যখন যা খেতে ইচ্ছে করে যেন কিনে খাই। এতদিন মাথার উপর আপনার ভাই ছিল, এখন আপনারা আছেন। আমার কতগুলো ছেলে মেয়েরা আছে, আমার আর কি লাগবে? এতদিন এসব ছাড়া যেমন চলেছি, আমাকে আর এসবে জড়ায়েন না ভাই, আমি এসবের ভার সইতে পারবো না। এটা আবেগের কথা হবে গা এটা আবেগের কথা হয়ে গেল। বেঁচে থাকতে হলে অর্থের প্রয়োজন, আর শাহাদাত এসব করেছে তোমাদের জন্য, তোমাদের ভালো থাকার জন্য। আমার ভাইয়ের আমানতটুকু তোমাকে বুঝিয়ে দিয়ে আমাকে দায়মুক্ত হতে দাও বোন। জীবন থেকে সবচেয়ে দামি সম্পদ হারিয়ে ঠিকই বেঁচে আছি। ওসব সম্পত্তি টাকা পয়সা দিয়ে আর কি হবে? ওগুলো যেমন আছে তেমনই থাক। সারাফাত চৌধুরীর চোখ জোড়া জ্বলতে শুরু করলো। কৌশলে চোখ মুছে নিয়ে এবার শুদ্ধ সায়নের উদ্দেশ্যে বললেন, আগামীকাল উকিল আসবে বাড়ি থেকে। ওসব হিসেব নিকেশ বরাবরই কম বুঝি আমি। আমাকে এসব জড়িও না, জরুরি কাজ আছে, কাল সারাদিন বাড়িতে থাকবো না। শুদ্ধ পর এবার শখ বলল, আমাকে যে ঘর থেকে বিয়ে দিয়েছ, আমি ভালো আছি, সুখে আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ দিলে অর্কদের অনেক আছে, তাই আমি মন থেকে বলছি আমার ভাগের জিনিস আমার ভাইদের মাঝে ভাগ করে দেওয়া হোক। আমি জানি আমার ভাগের জিনিস দিলেও আমার ভাইরা আমাকে কখনো ফেলবে না, না দিলেও ফেলবে না। তা বললে হয় মা? অন্যের ভরসায় না থেকে নিজের পায়ে মাটি শক্ত রাখা বুদ্ধিমানের কাজ। আমি জানি আমার ভাইরা তোমাকে ফেলবে না, তবুও এই ব্যাপারে এটাই আমার শেষ কথা বাবা। এবার উনি রুবাবের দিকে তাকালে রুবাব দাঁত বের করে হেসে বলল, শিল্পে বসে ব্যবসার হিসেব রাখার সময় কই মামা, ঐশ্বর্য নিজেও তার পেশা নিয়ে খুশি। এবার সায়নের দিকে তাকিয়ে দেখলেন সায়ন আপন মনে খেতে ব্যস্ত। একে বলা যা না বলাও তা, তবুও ভাবলেন কিছু একটা বলবেন, কিন্তু সায়ন টু শব্দ করলো না। তাই হতাশ হয়ে বেসিনে হাত ধুয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই সায়ন বলল, আমাকে শুধু একটা ব্রাঞ্চের দায়িত্ব দাও বাবা। রাজনীতিতে যেহেতু থাকছি না, বউ বাচ্চাকে খাওয়াতে পড়াতে তো হবে। সায়নের কথা শুনে ওনার পা জোড়া থেমে গেল। উনি হতভয় হয়ে ঘুরে তাকালেন ছেলের দিকে। ভুল শুনলেন ভেবে আবারও বললেন, কি কি বললেন? নির্বাচন স্থগিতের আবেদন জমা দিয়েছি, এসবে আর থাকছি না। অন্যরা হতবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু সারাফত চৌধুরী কথাখানা শুনে দৌড়ে ছুটে এলেন সায়নের কাছে। সায়নের বুকে পিঠে হাত বুলিয়ে বললেন, সত্যি সত্যি বলছিস বাপ? এইসব আর থাকবি না, থাকবি না। আমি নিজে হাতে কাজ শেখাবো তোকে। ওইসব না করলে কি হবে? কিছু হবে না। ও, আমি খুশি হয়েছি আব্বা। কবে অফিসে যাবি তুই? আমার অফিসে বসবি তুই, আমার চোখের সামনে রাখবো তোকে। শুনলে সীতারা, আমার ছেলে এতদিনে সুবুদ্ধি হয়েছে। সায়ন মুচকি এসে শক্ত করে বাবার হাতখানা চেপে ধরল। খুশির চোটে সারাফত চৌধুরীর কণ্ঠরোধ হয়ে গেল, চোখ জোড়া ভিজে উঠল। উনি সায়নের কপালে চুমু এঁকে বললেন, সন্তানের মৃতদেহের ভার পৃথিবীর সব পাহাড়ের চাইতেও ভারী। এই যন্ত্রণার কাছে জগতের বাকি সব কষ্ট ফিকে রে বাবা। যে মুখে বাবা ডাক শুনে কলিজা ভরিয়েছি, সেই মুখের ওপরে কবরের মাটি দেওয়া কত দহল, আর কিছুই নেই। আমি সন্তান হারানোর ভার সইতে পারবো না রে বাবা। আমার ভেতর সবটুকু শক্তি নিঃশেষ হয়ে গেছে। তুই ওইসব ছেড়ে দে বাবা, আছি তোর পাশে। সায়ন ওনার হাতের উল্টো পিঠে চুমু খেলো, মাথা নাড়িয়ে সম্মতি সূচক মাথা নাড়ালো, অর্থাৎ রাজনীতিতে নিজেকে জড়াবে না। আর তখনই তার শুদ্ধ চোখে চোখ পড়ল। মুখে না বললেও শুদ্ধের চোখ যেন বলে উঠল, দিন শেষে তুমি ভালো থাকবে তো? আমি সন্তান হারানোর ভার আর সইতে পারবো না। আমার ভেতরে সবটুকু শক্তি নিঃশেষ হয়ে গেছে। তুই এসব ছেড়ে দে বাবা, আমি আছি তোর পাশে। সারাফত চৌধুরীর উক্ত কথাটি শুনে কেন জানি শুদ্ধর হাসি পেল। তার ঠোঁটের কোণে ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল। রুবাবকে ইশারায় পানি ভর্তি জগ দিতে বলে ধীর কণ্ঠে বলল, রাজনীতি রান্নাবাটি খেলা তা তো জানতাম না। এই ধরলাম কিছুদিন মন ভরে খেললাম, তারপর ভালো লাগলো না, ছেড়ে ফেললাম। বাহ, দারুণ তো। তা মিস্টার সারিয়া চৌধুরী আবেদন করেছেন, ভালো কথা। ওনারা কি মঞ্জুর করেছে? আমি যতটুকু জানি আপনাদের আবেদনটি মঞ্জুর হয়নি, আর হবেও না। তাহলে কিসের আশায় বারবার বিজনেস দেখার স্বপ্ন দেখছেন?
আচমকা শুদ্ধ সূক্ষ্ম খোঁচামার্কা কথায় সবাই চমকে তার দিকে তাকালো। ধারালো কথার ধাঁচে ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে গেল, অথচ শুদ্ধ চোখে মুখে বিকার নেই। কারো দিকে তাকানোর প্রয়োজন বোধও করলো না। পূর্বের মতো ধীরে সুস্থে খাওয়াতে মন দিল। বুঝলো কয়েকজোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে, তবুও কোনো হেলদোল দেখা গেল না। কিছুক্ষণ পর ঘাড় ঘুরিয়ে সাম্য সৃজনের দিকে তাকালো। দুজনই খাওয়া শেষ করে চুপ করে বসে বড়দের কথা গিলছে। তাদের দিকে ভ্রু কুচকে তাকাতেই পাজি দুটো তড়িঘড়ি করে উঠে দৌড়ে পালালো। তখন সাফওয়ান চৌধুরী শুদ্ধর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, তুই শিওর আবেদন মঞ্জুর হয়নি? শিওর না হলে বলতাম না নিশ্চয়ই। তার মানে নির্বাচন হবে? হবে, এবং প্রার্থীকেও শেষ অবধি মাঠে থাকতে হবে। শুদ্ধর কথা শুনে শারাফাত চৌধুরী কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইলেন। শেষে এসে কিনা তড়ি ডুবে গেল। ছেলেকে ঘরমুখ করার এটাই দারুণ সুযোগ ছিল। তারপর কিছু একটা ভেবে পুনরায় মুখ খুললেন। সায়ন যখন চাইছে না, তখন এসবে যাওয়ার প্রয়োজন নেই। নিজেদের অফিস আছে, ব্যবসা আছে, হালাল পথে পরিশ্রম করে খাবে। দরকার হলে টাকা দিয়ে হলেও এসব আটকাও। আমার এতটা কর্ম নেই, টাকাও পড়েনি। আর ছেলে আমার কথা রাজনীতিতে ঢোকেনি যে যখন যা হবে তার দায়ভার আমার কাছে চাপিয়ে দেবে। তোমার মেলা টাকা, তুমি করো কি? আর তোমার ছেলের ফোন ধরেছিলাম না দেখে আমাকে কল করে খবরটা জানানো হয়েছে। এই কথা শুনে বড়রা চিন্তিত মুখে দাঁড়িয়ে রইলেন। এবার কি হবে? তখন শুদ্ধ শেষ লোকমা মুখে পড়ে ধীরে সুস্থে খেয়ে আবারও বলল, সারিয়া চৌধুরী রাজনীতি ছেড়ে দিক, নির্বাচন না করুক, ব্যবসায়ী হোক, তাতে আমার কোনো সমস্যা নেই, লাভও নেই। পয়েন্ট হচ্ছে তার প্রতিদ্বন্দ্বী। সুযোগ পেলেই তাকে রাস্তায় শুয়ে গলায় ছুরি চালিয়ে দিতে দেরি করবে না। রাজনীতি করা মানুষরা এই ঢোড়া সাপের মতো বেশিন, জায়গা মতো কামড়লেও বিষ লাগে না। এখন যে টাপটে ঘুরে বেড়াচ্ছেন, দুদিন পর থাকবে না, তখন তাকে মারতেও খুব একটা সমস্যা হওয়ার কথা না। সবই ক্ষমতার খেলা। আমার কথাগুলো জঘন্য লাগছে, তাই না? লাগারই কথা, সত্য কথা বারবার তিতা কিনা। শুদ্ধ হয়তো আরো কিছু বলতো, কিন্তু তার আগে সিতারা ব্যতিব্যস্ত হয়ে বললেন, তা কেন করবে? কি করেছে আমার শান? ছাতার রাজনীতি করবেন না তাতেও দোষ? ওদের জানে কি মায়া দেওয়া কিছু নেই? একবার মারলো আবার কেন মারবে? এই কথা বলে সিতারা চৌধুরী কাঁদতে লাগলেন। কতবার বলেছিল এসবে না ঢুকতে, শুনেনি ছেলেটা। আজ ওনাদের কথা শুনলে আজকের দিন দেখতে হতো না। রাজনীতি করতেই হবে, না করলে কি মানুষ বাঁচে না? শুদ্ধর কথা শুনে শারাফাত চৌধুরী শুদ্ধর দিকে তাকিয়ে রইলেন। শুদ্ধ বুঝেও তাকালো না বাবার দিকে। ধীরে সুস্থে খাবার শেষ করে হাত ধুয়ে উঠে দাঁড়ালো। রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই তখন সায়ন বলল, তুই নেই তো এর পেছনে? শুদ্ধ এতক্ষণ নিজেকে সামলালো, এবার আর রাগ দমাতে পারল না। আজকাল সবাই তাকে গুটির মতো পেয়েছে, যে যেভাবে পারে বলতে শুরু করেছে। এমনিতেই মাথাটা গরম ছিল। সায়নের কথা কানা আগুনে ঘি ঢালার মতো কাজে দিল। এতক্ষণ নিজেকে সংবরণ করলেও এবার খেপা সিংহের মতো গর্জে উঠল। কে কাজ নেই আমার? এত সস্তা পাবেন আমাকে? তোমার যদি এতই সমস্যা হয়, রাজনীতিতে ঢুকেছিলে কেন? পিছিয়ে বীরত্ব দেখানো হচ্ছে। এই বীরত্ব আগে কেন দেখনি? আচ্ছা, একটা কথা বলো তো, আমি তোমাকে বলেছিলাম রাজনীতি করতে? বলেছিলাম নির্বাচনের ভূত মাথায় নিতে? যখন যা করেছো নিজের সিদ্ধান্ত করেছো, তাহলে আমি আমার বউ বাচ্চা সাফার করবো কেন? বলো কেন? আজকের কথা যখন উঠলো, আমার সব প্রশ্নের জবাব চাই। বলো, তোমার রাজনীতি, তোমার নির্বাচনে আমরা কেন সাফার করছি? কেন করব? ভালো, কোনো ভালো লোভের আশা পিছিয়ে যাচ্ছ? ভবিষ্যতে তোমার রাজনীতির রসনালে পড়বো না এর গ্যারান্টি দিবে? আরও জীবনের গ্যারান্টি কেউ দিতে পারে না। আর বর্তমানকে পাশ কাটাবে কিভাবে? তোমার প্রচার চালাতে গিয়ে আমি কালার খেয়ে বসে আছি। তোমার স্বপ্ন পূরণ করতে মাঠে নামলাম, পুরো দমের প্রচার করে সকলের নজরে পড়লাম, খুনের হুমকি পেলাম। এখন তুমি এসে বলছো নির্বাচনে করবে না? বাহ, কি দারুণ আবদার! আর করবেই না যখন হসপিটালে বারণ করনি কেন? কুকুরের মতো খাটিয়ে নিলে? মানুষ মনে হয় না আমাকে? না বলতে বিপদ আপদে সবার আগে ছুটি বলে এই মূল্য দিলে? এটাই তোমার বোনের ত্যাগের প্রাপ্য? সায়ন সহ উপস্থিত সকলে হতভম্ব হয়ে শুদ্ধের রাগান্বিত মুখ পানে তাকিয়ে রইল। রাগে ছেলেটার ফর্সা মুখটা থমথম করছে। তার দিকে যখন প্রশ্ন উঠেছে, সেও আজ থামবে না। এতদিন নিজের কথা না ভেবে যত বিপদ আপদ একা হাতে সামলেছে, অথচ এখন অনায়াসে তারই দিকে আঙ্গুল তোলা হচ্ছে। সে পকেট থেকে ফোন বের করে রেকর্ডিং অন করলো।
এক মধ্যবয়সী লোক শুদ্ধকে সরাসরি অফার করছে শুদ্ধ যেন রাজনীতির মাঠে নামে, দরকার হলে শুদ্ধকে মন্ত্রীর আসনেও বসাবেন। এজন্যে যখন যা করা লাগবে উনি নিজে সব করবেন। কথাখানা সে যেন ভেবে দেখে। এরপরে রেকর্ডিং ছিল, কেউ থ্রেট দিচ্ছিল শুদ্ধকে। শুদ্ধ দলে না এলে সায়নের পূর্বের একটা ভিডিও ছেড়ে দিবে। ভিডিওটা হচ্ছে এক নির্জন রাস্তায় সায়ন কাকে জবাই করছে। শীতল খুন করে জেল খেটে বের হতে না হতে যদি সায়নের এই ভিডিও ফাঁস হলে কেমন হবে? চৌধুরীরা মাথা তুলে পথে ঘাটে চলতে পারবে তো? বুক ফুলিয়ে নিজেদের শিক্ষার গর্ব করতে পারবে তো? প্রচার চলাকালীন এভাবে একের পর এক হুমকিও এসেছিল। শুধু তাই নয়, 2 বার বাড়িতে সাদা কাফন পার্সেল পাঠানো হয়েছিল। তার নামে উড়ো চিঠিও এসেছিল যে সায়ন নির্বাচনে জিতলে শুদ্ধর মাথা কাটা উপহার পাবে। তবুও থামেনি সে, বরং জানপ্রাণ দিয়ে প্রচার চালিয়ে গেছে। আর এতে তার ফেস হাইলাইট হয়ে গেছে। অন্যরা বুঝে গেছে সায়ন সিংহ হলে তার ছোট ভাই ধূর্ত বাজ পাখি। সময় সুযোগ বুঝে নিশান ছুড়ে শিকার তুলতে ওস্তাদ এই ছেলে। একে একে সব রেকর্ড অফ হতেই শুদ্ধ পুনরায় বলল, এতদিন রাজনীতির দোহাই দিয়ে অনেক দায়িত্ব এড়িয়ে গেছ, সেসব দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে। ভাই আমার দায়িত্ব আমার ভেবে সেসব সামলে এসেছি। যত ঝড় গেছে নির্ভয়ে বুক পেতে দাঁড়িয়ে গেছি, কারণ পরিবার আমার, ভাইয়ের স্বপ্ন পূরণ করার দায়িত্বটাও আমার। আমি কখনোই চাইনি হেরে যাও, পিছিয়ে পড়ো। তাই শীতলের এই অবস্থাতে পোষা চালিয়ে গেছি। আমি বাবা হতাম, আমার একটা সন্তান হতো, জানো? বলেছে কেউ? সেই সন্তানকেও হারিয়েছি। যখন বিপদ চারদিক থেকে ঘনিয়ে এসেছে তখন আমার সন্তানকে হারিয়েছি। সেই সন্তানকে কবর দিয়ে উঠতেই কল এসেছে রবিন, লোক আজমকে মেরেছে। তখন ভঙ্গ হৃদয় নিয়ে তোমার পার্টি অফিস সামলাতে গেছি। পাবলিক যেন তোমার সাপোর্টে থাকে, প্রতিনিয়ত সেই চেষ্টায় চালিয়ে। অথচ তুমি আজকে একটু চুটকিতেই আমার সব কষ্ট পায়ে পিষে দিলে। বাবার আদর্শ সন্তান হতে উঠে পড়ে লাগলে। অথচ সব সাইপাস না করে যদি ল্যাবে একটু সময় ব্যয় করতাম তাহলে অর্থ সফলতা হাতের মুঠেই থাকতো। শুধু তাই নয়, তোমার রক্ষাতে আমি নিজেও ন্যায় অন্যায় অনেক কিছু করে ফেলেছি। সেই সব সূত্র ধরে আমাকে কেউ শ্যুট করলে অবাক হওয়ার কিছুই নেই। আমি প্রস্তুত। তুমি শুধু সেজে বাপের অফিসে বসতেই পারো। যাও বসো, আমাদের ভালো চাওয়ার অজুহাতে পিছিয়ে যেতে পারো। আমার ভাই করে এতদিন না হয় সাফার করেছি, আরও করব। আর একজন তো ভাইকে বাঁচাতে খুন করে জেল খাটছে। সে চাই খুনির তকমা নিয়ে খুব সুখের দিন কাটাচ্ছে। জেল থেকে বের হয়ে বিধবা হবে না হয়, তাতে কি? তাছাড়া খুন করেছে, একাকে জেল খাটছে, বাবাকে হারিয়েছে, অনাগত সন্তানকে হারিয়েছে। এইসব শোক একে কাটিয়ে উঠেছে। ধীরে ধীরে বিধিবড় শোক কাটিয়ে উঠবে ইনশাআল্লাহ। এইটুকু বলেই সায়ন চিৎকার করে কান্না ভেজা সুরে বলল, থাম ভাই, দোহাই লাগে আর বলিস না। আমি কসম করে বলছি তোদের ভালোর জন্যই সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম। আমি বুঝতে পারিনি এর আগে পিছেও এত কিছু। বোনকে এই অবস্থায় দেখে মাথা কাজ করছিল না, সহ্য করতে পারছিলাম না। আমি ভেবেছিলাম রাজনীতির জন্য এত কিছু, রাজনীতি না করলে যদি সব ঠিক হয়, যদি তোরা ভালো থাকিস, এছাড়া আর কিছুই না। এইটুকু বলে সায়ন বাহুতে মুখ লুকিয়ে শব্দ করে কাঁদতে লাগলো। শুদ্ধ দেখেও থামালো না, বরং হন হন করে উপরে চলে গেল। সায়ন কতবার ডাকলেও শুনলো না, পিছনে ফিরেও তাকালো না। এমত অবস্থায় বাকিরাও কিছু বলার ভাষা খুঁজে পেল না। সকলে ভেবে দেখলেন শুদ্ধর প্রতিটা কথায় যুক্তিযুক্ত। সায়ন ভাবছিল ভবিষ্যৎ নিয়ে আর শুদ্ধ বর্তমান নিয়ে, কিন্তু ঝোঁকের বসে বাকিরা সবাই ভুলেই বসেছিল বর্তমান সুন্দর হলে তবেই না ভবিষ্যৎ উজ্জ্বল হয়। আগে গাছ লাগাতে হয়, তারপর না সুমিষ্ট ফলের আশা করতে হয়। আর রাজনীতি জিনিসটা জটিল ধাঁধার মতো, এখানে পা রাখা সহজ হলো, সময়ের ব্যবধানে সেটা অদৃশ্য শক্তপোক্ত শেকলে পরিণত হয়। দিনকে দিন সেই শেকল পাকাপোক্ত হয়, ছড়াতেও থাকে নিজের মতো করে। কিন্তু সময় পেরিয়ে গেলে সেই শেকল চাইলেই ভাঙা যায় না, নিজেকে মুক্ত হয়ে ফেরার পথ থাকে না। দুপুরের পর রুম থেকে বের হয়নি শুদ্ধ, কারো ডাকে সাড়াও দেয়নি। বিকেলের দিকে হাসানের জরুরি কল পেয়ে দেখা করতে যাচ্ছে। অর্ক, কামরান, স্যান্ডি তিনজন যাবে হাসানের ছেলের জন্য উপহার কিনতে। বেশ কিছুদিন হয়েছে হাসানের একটা ছেলে হয়েছে। নানান ঝামেলায় বাচ্চাটাকে এক পলক দেখেই স্বর্ণের চেন দিয়ে এসেছিল সে, কিন্তু অর্ক, কামরান, স্যান্ডি সায়নের জন্য দেশের বাইরে থাকায় দেখতেও পারেনি, তাই তাকে নিয়ে যাবে গিফট কিনতে। আসলে এসব অজুহাত মাত্র, তারা আসলে আড্ডা দিতে চাচ্ছে, মন ভালো করানোর জন্যে তার থেকে সময় চাচ্ছে। খুব ভাগ্য করে বন্ধু পেয়েছেন কিনা। রেডি হয়ে বের হয়ে কাউকেই দেখতে পেল না। ড্রয়িং রুমও ফাঁকা, আশেপাশে কারো সারা শব্দও নেই। ড্রয়িং রুম পেরিয়ে বাইরে আসতে দেখা গেল রুবাব সায়ন ঘাসের উপর পা মেলে দিয়ে বসে পেয়ারা খাচ্ছে। সাম্য সৃজন প্রজাপতি ধরার জন্য ছুটাছুটি করছে। একটু দূরে ঐশ্বর্য স্বর্ণ খালি পায়ে ঘাসের উপর হাঁটছে। শখ চলে গেছে কিছুক্ষণ হলো। শারাফাত সাফওয়ান চৌধুরী আসরের নামাজ পড়ে আর বাড়ি ফিরেননি। মাগরিবের নামাজ পড়ে একেবারে ফিরবেন বোধ হয়। সিমিন, সিরাজ, সিতারা তিন যাকে দেখা গেল সবজি বাগানে পুঁইশাকের ডগা বেঁধে
বাগানের এক কোণে থাকা মস্ত বড় লেবু গাছটা লেবুর ভারে মাটিতে নুইয়ে পড়েছে। 12 মাস লেবু হয় গাছটাতে, এত রস। বেগুনের গাছগুলো মরে গেছে, ডাল শাকের বীজ ফেলা হয়েছিল সেই কবে, শাকের পাতাগুলো পোকাতে খেয়ে ফেলেছে, টমেটোর গাছগুলো পানি না পেয়ে রোদে পুড়ে মারা গেছে, আলু গাছও তাই। কাঁচামরিচের গাছগুলো যায় যায় অবস্থা। কয়েকটা মরিচ আছে দেখে সিরাত তুলে নিলেন। তিন যা অনেকদিন পরে দিকে এসেছেন। পূর্বে যেভাবে নিজেরা সবজির গাছ লাগাতেন আজকেও তাই করলেন। নতুন করে লাউ, বেগুন, টমেটো সহ লাল শাকের বীজ ছিটালেন, গাছে পানি দিলেন, লেবুর ডাল কেটে লেবুগুলো ছিঁড়ে দিলেন। এত লেবু কি করবেন বুদ্ধি পেলেন না। তখন সিমিন বললেন লেবুর আচার বানাবেন। লেবুর আচার অর্কটা খুব পছন্দ করে। বাকি লেবু 2-1টা করে ভাতের সাথে খাবেন, আর বাকি সব রস নিংড়ে আইস কিউব আইস করে ডিপ ফ্রিজে রাখবে। যখন যখন লেবুর শরবত বানাবেন আইস কিউব দিলেই হবে। এসব নিয়ে টুকটাক কথা হচ্ছিল ওনাদের মধ্যে। তখন বাইকের শব্দ পেয়ে সকলে ঘুরে তাকালেন। সিমিন বললেন, এ সময় কোথায় বের হচ্ছিস? দাঁড়া, একটু নাস্তা করে যা। না, এখন না। ওনাদের কথা শুনে রুবাব চেঁচিয়ে উঠল, সাইটের সাহেব কোথায় যাচ্ছেন? কাজ আছে, কখন ফিরবে? দেরি হবে। মিষ্টি জাতীয় কিছু আনিস তো ভাই। মিষ্টি জাতীয় কি আনবো? নাম নাই? এই ধর রাবড়ি, কাজু বরফি, কেশর পোড়া, রাজভোগ, এইসব আর কি। তাদের কথার মাঝে ইতিউতি করে সায়নও ডাকলো। ভাই শুনে যা। শুদ্ধ টু শব্দ না করে বাইক নিয়ে বেরিয়ে গেল। সায়ন করুণ দৃষ্টিতে শুধু তাকিয়ে দেখলো। ভাইকে কষ্ট দিয়ে ফেলেছে ভেবে দুপুর থেকে একদণ্ড শান্তি পায়নি। অপেক্ষায় ছিল শুদ্ধ কখন বের হবে, কখন কথা বলবে, কিন্তু সুযোগই তো দিল না। সে 2 হাতে মাথার চুল খামচে ধরলো, আর কিছু ভালো লাগছে না। পরে শুদ্ধর কথাগুলো অনেক ভেবে দেখেছে। শুদ্ধ ঠিক তার এগোনোর সুযোগ নেই, পিছানোরও সুযোগ নেই। বর্তমানে দেয়ালে পিঠ ঠেকে গেছে। দুপুরে ঘটনার পর রুমে গিয়ে দেখে সত্যি তার ফোনে কয়েকটা কল এসেছে। কল ব্যাক করে শুনলো তার আবেদন গ্রহণ করা হয়নি, অর্থাৎ নির্বাচন হবে, এবং সেটা সামনের সপ্তাহে। হাতে আর মাত্র 7 দিন, তার মধ্যে 48 ঘন্টা আগে প্রচার বন্ধ করতে হবে। 48 ঘন্টা মানে 2 দিন আগে, তাহলে হাতে থাকলো মোট 5 দিন। আর 5 দিনে জানপ্রাণ দিয়ে প্রচার চালিয়ে যেতে হবে। সকালের দিকে পার্টি অফিসে গিয়েছিল, একবার সন্ধ্যায় আরেকবার যাবে। আসলে ভাঙা পা নিয়ে হাঁটাহাঁটি করতে খুব কষ্ট হচ্ছে, তবুও কিছু করার নেই। মাগরিবের আজানের পর রুবাবের সাহায্যে পার্টি অফিসে গেল সায়ন। মনের সকল দোটানা ঝেড়ে ফেলে পূর্বের মতো প্রাণবন্ত হয়ে সকলের সাথে আড্ডায় বসলো। আজকে শেষ প্রচার সেরে এসে হইচই করতে লাগলো। এভাবে রাত 12টা বেজে গেল। রুবাব ঘন্টা 2 আগে শুদ্ধর কিনে পাঠানো হাত ভর্তি খাবার নিয়ে বাড়ি ফিরে গেছে। বাকিদেরটা বুঝে দিয়ে আরেকটা প্যাকেট নিয়ে গেছে ঐশ্বর্যের কাছে। মেয়েটা রাবড়ি খেতে খুব পছন্দ করে, তবে সেটা নাম করা মিষ্টি ভাণ্ডারের দোকানেরই হতে হবে। ওই দোকানের রসমালাই পছন্দ করে শীতল। শখের পছন্দ কাজু বরফি। স্বর্ণের মিষ্টি তেমন পছন্দ না, তবে যখন যা আনা হয় তাই টেস্ট করে। এই যা দোকানি চৌধুরী বাড়ি থেকে দূরে বিধায় যখন তখন যাওয়া হয় না। শুদ্ধ বাইক নিয়ে বের হচ্ছিল, চট করে আনতে পারবে বিধায় তাকে বলা। আরেকটা কথা না বললে নয়, আসলে ঐশ্বর্যের জন্যে এগুলো আনতে বলেছিল। শুদ্ধ বুঝে সেই দোকানেই এনেছে। অর্কের সঙ্গে দেখা হলে শখের জন্য কাজু বরফি পাঠিয়েছে। বাকিদের জন্য অন্য মিষ্টি কিনলেও কিনেনি রসমালাই। রসমালাই নিয়ে পাগলিটাই তো নেই। এসব ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল রুবাব। সিঁড়ি বেয়ে উঠতে চিন্তিত হলো ঐশ্বর্যের জন্যে। আজকাল ঐশ্বর্য অল্পতে অসুস্থ হয়ে যায়, কারণে অকারণে কিছু বললে খ্যাচখ্যাচ করে। কদিন ধরে দাঁড়াতেও পারছে না, দাঁড়ালে নাকি মাথা ঘুরছে, খালি নাকি ঘুমাতে ইচ্ছা করে। এত অলস হয়েছে, সুযোগ পেলে শুয়ে পড়ে। শুতে শুতে চোখের পলকে ঘুমিয়ে কাদা। মিষ্টি করে ডাকলে খেকিয়ে উঠে বলে, পর্ব 95। অন্যদিন, এখন ঘুরতে দাও। অথচ সে কখনো যাওয়ার জন্যে ডাকে না, কখনো কেউ ডাকলে ডাকে। সে কি শুধু সেসবের জন্যই ডাকে? আশ্চর্য, আজও রুমে এসে দেখে ঐশ্বর্য ঘুমাচ্ছে। নিজেকে সুন্দর করে গুছিয়ে নিয়ে ঘুমাতে পারে মেয়েটা, এটা অবশ্য খুবই ভালো দিক। তবে কেন জানি তার এত সুখের ঘুম রুবাবে সহ্য হলো না। হাতের ব্যাগটা রেখে এক ছুটে ঘুমন্ত বউকে চেপে ধরে চুমু দিতে লাগলো। ঐশ্বর্য চমকে উঠে চোখ বড় বড় করে তাকিয়ে চোখ মুখ কুচকে তাকে ঠেলতে শুরু করলো। চেঁচিয়ে ছাড়তে বলল, অসভ্য ইতর বলে 2-1টা গালিও দিল। ঐশ্বর্যকে একটু বেশি চটফট করতে দেখে তড়িৎ ছিটকে সরে গেল রুবাব। একটু দূরত্বে দাঁড়িয়ে ইনোসেন্ট ফেস করে বলল, একটাই সিগারেট? ভালো করেছো, তোমার ইচ্ছে হয়েছে সিগারেট খেয়েছো, এবার আমার ইচ্ছে করছে তোমার গায়ে বমি করবো। এদিকে এসো। আর খাবো না। না খেলে আমিও বমি করব না। এখন যখন খেয়েছো, আজকের হিসাব আজকেই শেষ করি। সামনে এসে বসো। আচ্ছা, আগে ফ্রেশ হয়ে আসি।
এই কথা বলে তড়িঘড়ি ওয়াশরুমের দিকে ছুটতে দেখে ঐশ্বর্য ফিক করে হেসে ফেললো, বিড়বিড় করে বলেই ফেললো। পাগল একটা। তখনই দৃষ্টি গেল পকেটের দিকে, সেটা খুলে রাবড়ি দেখে খেতে শুরু করলো, কিন্তু একটু খেতেই গা গোলাতে লাগলো। দৌড়ে ওয়াশরুমের দরজা ধাক্কাতে লাগলো। রুবাব দরজা খুলতে খুলতে তার গায়ে হড়হড় করে বমি করে দিল। তারপর হাঁপাতে হাঁপাতে বলল, ভালোবাসি জামাইজান। রুবাব স্থির হয়ে গা ভর্তি বমি নিয়ে মুখে হাসি এঁটে জবাব দিল। ভালোবাসি টু বউজান। অতঃপর দুজনেই ফিক করে হেসে ফেললো। এভাবে দেখতে দেখতে কেটে গেল আরও একটা দিন। বাড়ির পরিবেশ আগের তুলনায় থমথমে ভাব কেটে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। আরও একটা জিনিস লক্ষ্য করা গেল, এবারে নির্বাচন নিয়ে জনগণের মধ্যেও খুশির আমেজ দেখা যাচ্ছে। ভোট দিতে যাওয়ার আগ্রহ দেখা যাচ্ছে। পাড়ার মোড়ে মোড়ে কত গল্প হচ্ছে। সায়ন আর রবির প্রচার হচ্ছে পুরোদমে, যার কারণে খেলা যেন আরও জমে উঠেছে। তবে সেদিনের পর শুদ্ধর সঙ্গে সায়নের দেখা হয়নি। সায়ন কয়েকবার ডাকলেও শুদ্ধ দেখা করেনি। কিছু একটা নিয়ে সেও ব্যস্ত, কাগজপত্র নিয়ে ছুটাছুটি করছে, যদি এই ব্যাপারে কাউকে কিছু বলেওনি। সায়ন আরও একটা জিনিস লক্ষ্য করলো, সিদ্দিকের কোনো খোঁজ নাই। যতবার আজমকে জিজ্ঞাসা করে আজম মিটমিট করে হাসে। এর মধ্যে কোনো ঘাপলা আছে জেনে সরাসরি ফোন করলো শুদ্ধকে, কারণ তার অনুপস্থিতিতে এই দুজনই সব সামলেছে, সব জানে। কল বেজে বেজে প্রায় 3বারের বেলায় রিসিভ হলো। সায়ন তখন খেকিয়ে উঠে বলল, এই পাগলের বাচ্চা গরু, কোথায় তুই? যেখানেই থাকিস এই মুহূর্তে আমার সামনে হাজির হবি। ভালো করে ডাকছি, কথা কানে ঢুকছে না? বেশি বড় হয়ে গেছো না? এখন আমাকে উপেক্ষা করা মারাচ্ছ? তোমাকে না বলেছি আমার সঙ্গে এইসব ভাষায় কথা বলবে না? আসছে সাহেব বাবু, তাড়াতাড়ি আয়, কথা আছে। পারবো না। আবার বলে পারবো না? বোন বাড়ি নেই দেখে সাহস বেড়েছে না? কাজে এসেছি, দেরি হবে। কোন গর্তে তুই যে দেরি হবে? বলবো না। সিদ্দিক কোথায়? কোন সিদ্দিক? জাউরা সিদ্দিক। চিনি না। মেরে মুখ ভেঙে দেবো তোমার। বল সিদ্দিক কোথায়? রাজনীতি করো তুমি, অথচ রাজনীতির লোকজনদের চিনে রাখবো আমি? এত ঠেকা পড়েনি আমার, এসব ব্যাপারে জানিও না। চা পয়সা সাধারণ মানুষ আমি, এত বড় বড় ব্যাপারে আর থাকতেও চাই না। এই কথা বলে শুদ্ধ কল কেটে নিজের কাজে মন দিল। কাগজপত্র উল্টে পাল্টে দেখে জমা দিয়ে বেরিয়ে এলো। শীতকালের কেস নিয়ে হাইকোর্টে আপিল করেছে, কয়েকদিন পর আপিলের রায়। দেখা যাক এবার কি হয়। দিন শেষে সবার জন্যে করতে এগিয়ে নিজের ভালো থাকাটা হচ্ছে না। এবার সবার আগে নিজের ভালো থাকার কথা ভাববে, কিন্তু আসলে কি পারবে? এটা কি আদৌ সম্ভব? সে গাড়িতে বসে বাড়ির একটা বক্স বের করলো। হাসানের ছেলের জন্য গিফট কিনতে গিয়ে নজরে পড়েছিল। এত বড় হয়েছিল যে প্রথমে এড়িয়ে চলে এসেছিল, এরপর ফিরে আবারও কিনে এনেছে। কেন জানি ফেলে আসতে মন সায় দেয়নি। সে ধীরে ধীরে বক্সটা খুলে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। বক্সে খুব ছোট ছোট পায়ের জন্য একজোড়া রূপোর নুপুর। মোটা চওড়া নুপুর জোড়া এত বেশি সুন্দর, মৃদু নাড়ালে রিনঝিন করে বাজে। যখন ছোট্ট একটা ফুল এটা পরে রুমের জুড়ে দৌড়ে বেড়াবে, খিলখিল করে হেসে তাকে দেখা মাত্রই বাবা বলে ছুটে আসবে, তখন সেই মুহূর্তটা কেমন হবে? ভাষায় প্রকাশ করার মতো না আর কি। ঘড়ির কাঁটা আর সময় দুটোই চলে নিজস্ব ছন্দে, নিজস্ব নিয়মে। তাদের থামিয়ে রাখার ক্ষমতা কারণেই নেই, এ গতি বাঁধার কোনো উপায়। ঠিক তেমনই সময় স্রোতে ভেসে জীবন এগিয়ে চলে অবিরাম এক ধারায়। এগিয়ে চলে সময়, কাটতে থাকে প্রহর। সেই হিসেবে পেরিয়ে গেল বেশ কয়েকটা দিন। নির্বাচনের প্রচার 48 ঘন্টা আগেই বন্ধ হয়ে গেছে। যেখানে মাইক, স্লোগান, মিছিল পুরো এলাকায় সরগরম করত, প্রচার বন্ধ হতে চারিদিকে কেমন শান্ত হয়ে গেছে। শুধু পোস্টার, ব্যানারগুলো দেয়ালে, পিলারে বাঁধা দড়িতে ঝুলছে। নতুন করে লাগানোরও নিয়ম নেই। বেঁধে দেওয়ার সময় প্রচার শেষ। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী এই গাড়ি নিয়ে টহল দিয়ে বেড়াচ্ছে। আগামীকাল সকালে নির্বাচন, এজন্য একটু পরেই পুলিশের গাড়ি দেখা যাচ্ছে। এখন বাজে রাত 2:30, অথচ ঘুম নেই শুদ্ধ সায়নের। টেনশনে নাকি অন্য কারণে বোঝা গেল না। দুই ভাই বাড়ির ছাদে পা ঝুলিয়ে বসে আছে। মাথার উপরে মস্ত আকাশের মস্ত বড় চাঁদ দুহাত ভরে জ্যোৎস্না ছড়াচ্ছে। জ্যোৎস্নার আলোয় চারিদিকে ভরে উঠেছে। বাতাসে ভেসে আসছে বেলি ফুলের ঘ্রাণ। রাস্তার মোড়ের কুকুরগুলো ধুলো মাখা রাস্তায় ঘুমিয়ে আছে। নেই বালিশ, নেই ক্যাথা, নেই শরীরের নিচে নরম গদির বিছানা। তাও কতই সুখে ঘুমাচ্ছে তারা। মা কুকুরটা ঘুমিয়ে আছে, আর তার 3টে ছানা চুপচুপ করে দুধ খাচ্ছে। কখনো বা মায়ের চারিপাশে চক্কর মেরে দূরে গিয়ে শুয়ে পড়ছে। ছানার আনাগোনা না বুঝে মা কুকুরটি ঘাড় উঁচিয়ে দেখে ডেকে নিচ্ছে কিনা বোঝা গেল না। তবে ছানাটি সুরসুর করে এসে মায়ের গা ঘেঁষে শুয়ে পড়ল। পুরো ঘটনা দুই ভাই দেখল। সায়ন হঠাৎ শুদ্ধর কাঁধে মাথা রেখে চাঁদের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ চুপ থেকে মলিন মুখে বলল, সরি ভাই। শুদ্ধ জবাব দিল না। ভাইয়ের থেকে জবাব না পেয়ে সায়ন ভেজা কণ্ঠে পুনরায় বলল, সত্যি বলছি, তোকে কষ্ট দিতে চাইনি ভাই। তুই তো জানিস তুই আমার ভাই, তুই আমার বন্ধু। ধ্রুব মারা যাওয়ার পর আমি বন্ধু বানাতে পারিনি।
প্রয়োজনই হয়নি, কারণ বন্ধুর মতোই সবসময় সবার আগে তোকে পাশে পেয়েছি। কিছু বলার আগেই আমার বেয়ারা মনের কথা তুই বুঝেই নিয়েছিস। ভালো মন্দ সব কথা তোর সাথে শেয়ার করেছি। তোর জন্য বাড়ির বাইরেও যেতে পারিনি। এ কটা দিন তুই আমার সাথে কথা বলিসনি, দেখা করিসনি, ডাকলে কাছে আসিসনি। তাতেই টের করে পেয়েছি তুই ছাড়া আমি অচল। আমার ভাই ছাড়া আমাকে চালানোর মতো কেউ নেই, মানিয়ে নেওয়ারও কেউ নেই। আজ অনেক দিন পর ধ্রুবকে ভীষণ মনে পড়ছে। বুকের পাশটা কেমন যেন ধরছে। অথচ দেখ, 1 যুগ ধরে আমি ধ্রুব হারা, বন্ধু হারা। আবার ধ্রুব আমার পাশেও নেই, সঙ্গেও নেই। ঠিক এভাবে কতদিন তার কাঁধে মাথা রাখিনি। ধ্রুব মারা যাওয়ার পর যখন লুকিয়ে লুকিয়ে কাঁদতাম, তুই তো বলতি তুই আমার আরেক ধ্রুব, ছোট ধ্রুব, আরেকটা ভাই বন্ধু, আমার পথ চলার আরেকটা সঙ্গী। শেষ নিঃশ্বাস অবধি ধ্রুবের মতো করে আমাকে নাকি চালিয়ে নিবি, মানিয়ে নিবি, কখনো আমাকে মাঝপথে ছেড়ে যাবি না, দূরে যাবি না। আজকে কেন দূরে সরে থাকছিস? করলাম না হয় একটা ভুল, তাই বলে কথা বলা বন্ধ করে দিবি? ডাকলেও আসবি না? একবারও ভাবলি না ভাইয়া কষ্ট পাবে, একা একা তর পাবে? এতটা বেয়াদব তো তুই ছিলি না রে শুদ্ধ। তাহলে কেন হলি, কবে হলি? তুই তো জানিস শাহরিয়ার চৌধুরী উপরে উপরে শক্ত হলেও ভেতরটা পুরোপুরি ফাঁপা। তার আসলে কেউ নেই, কিচ্ছু নেই, তবুও এত নিষ্ঠুরতা কেন আমার প্রতি? সায়নের চোখের পানি কাঁধে অনুভব করলো শুদ্ধ। বাম কাঁধ ভিজে গেছে মুহূর্তে। হাতের মুঠ শক্ত করে স্থির হয়ে বসে রইল সে। বোকা ভাইটা জানে সে দূরে আছে, অথচ আসলেই কি আছে নাকি ছিল। তবে এই ব্যাপারে কিছু বলল না, ভুলও ভাঙালো না। এটা পানিশমেন্টটুকু হিসাবেই থাক, যাতে ভবিষ্যতে না ভেবে সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাবে। আপাতত টপিক চেঞ্জ করা জরুরি, কারণ ধ্রুব হচ্ছে সায়নের বুকের আরেকটা সফট কর্নার বলা চলে। এখন যদি না থামে তাহলে গুমড়ে গুমড়ে ধ্রুবর জন্য কাঁদবে। তারপর জ্বর বাঁধিয়ে কাল ছুটে যাবে পাহাড়ে, যেখান থেকে ধ্রুব লাফ মেরে চিরতরে হারিয়ে গেছে পৃথিবীর বুক থেকে। এরপর শুরু হবে আরেক দফা পাগলামি। তাই টপিক বদলাতে দূর অন্ধকারের দিকে তাকিয়ে বলল, রাতে শহর অনেক সুন্দর, চলো ঘুরে আসি। না, মুড নেই। তাহলে রুমে গিয়ে ঘুমাও, আমি বের হব। এত রাতে বের হতে হবে না। তাহলে বসে বসে মশার কামড় খাও, আমি উঠছি। আচ্ছা চল, চা খাওয়াতে হবে কিন্তু। টাকা নেই। বোন ঠিকই বলে, তুই একটা কিপটা। বলবেই তো, 50,000 তোমার বোনের লাগে না, আমার লাগে। অথচ হসপিটালে ঠেট দিয়ে আমাকে বিয়ে করিয়েছিল, অথচ এতদিন পর কট খেলাম আমি। এই কথা শুনে সায়ন শব্দ করে হেসে ফেলল। শুদ্ধ কথা বাড়ালো না, ভাইয়ের হাত ধরে ধীরে ধীরে হাফ সিঁড়ি নিচে নামলো। বাকি সিঁড়ি সেদিনের মতো পিঠে নিল। তারপর দুজনই পার্কিং লট থেকে বাইক নিয়ে বের করলো। সায়নের বাইক সেদিন কনকের ছেলেপুলেরা নষ্ট করে ফেলেছিল, পরে কেনা হয়নি। তাছাড়া সায়ন বর্তমানে বাইক চালানোর অবস্থাতেও নেই। তাই শুদ্ধর বাইক নিয়ে দু ভাই বেরিয়ে পড়লো অজানার উদ্দেশ্যে। বাইক চলতে থাকলো শাসা করে, কখনো হাইওয়ে, কখনো উঁচু নিচু মাটির পথ পেরিয়ে। গল্পের তালে তালে শহরের অলিগলি ঘুরলো। বাইক থামিয়ে চা খেলো, দুজন দুজনকে খুব পচালো, মন খুলে হাসলো। এতদিন পর সুন্দর মুহূর্ত কাটিয়ে ভোরের দিকে বাড়ি ফিরল। অতঃপর নিজ নিয়মে ভোর হলো। ধীরে ধীরে জেগে উঠল শহর। আজ নির্বাচন, সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু। বেলা বাড়ার সাথে সাথে দলে দলে মানুষ ভোট কেন্দ্রের দিকে এগিয়ে যেতে লাগলো। এদের মধ্যে কেউ নতুন ভোটার, তাদের উচ্ছ্বাসটা বেশি। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে যাওয়ার এক আলাদা আগ্রহ। চৌধুরী বাড়ির সদস্যরাও ঠিক সময় মতো গিয়ে ভোট দিয়ে এলেন। সায়ন 8টার পর ঘুম থেকে উঠে আজমকে সঙ্গে নিয়ে কয়েকটা কেন্দ্র ঘুরে দেখলো। সব কিছুই স্বাভাবিক, কোথাও কোনো গোলযোগ নেই। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিকভাবে চলছে। যদি কেউ বা কারা সমস্যা সৃষ্টি করতে চায়, তাদের কঠোরভাবে দমনের নির্দেশ দেওয়াও আছে। উপর মহলের আদেশ অনুযায়ী পুলিশ বাহিনীও প্রস্তুত। এভাবে কেটে গেল সারাদিন। কত মানুষ এলো, ভোট দিল, সহি সালামতে আবারও ফিরে গেল। তবে যত সময় গড়াতে লাগলো, ভেতর ভেতর এক অদৃশ্য প্রতিযোগিতা জমে উঠল। চিন্তায় সায়নের মুখ শুকিয়ে কাঠ, অথচ শুদ্ধতাকে অভয় দেওয়া তো দূর, চিজ পিৎজার একটা স্লাইস মুখে পুরে ধীরে সুস্থে খেতে লাগলো। এদিকে সায়ন একবার উঠছে আরেকবার বসছে। টেনশনে এখন অবধি কত লিটার পানি গিলেছে কে জানে। তার অস্থিরতা দেখেও শুদ্ধ পিৎজার আরেকটা স্লাইস খেতে খেতে বলল, কোল্ড ড্রিঙ্কসের ক্যানটা খুলে দাও তো। পারবো না, তুই খুলে খা। দেখছিস না টেনশন করছি। বারবার উঠবস করলে টেনশনে তো ঠিকভাবে টেনশন দিতে পারবো না। এইভাবে কেউ টেনশন করে? শুদ্ধ রে, আমার খুব অস্থির অস্থির লাগছে। হেরে গেলে মান সম্মান থাকবে না। এবার শুদ্ধ জায়গা মতো খোঁচাটা দিল। কিছু কিছু মানুষ বলেছিল নির্বাচন করবে না, অথচ এখন হারার ভয়ে প্রেশার লো করে ফেলে। আর কত কি দেখবো আল্লাহ। আরে সত্যি টেনশন হচ্ছে বাল। নাও পিৎজা খাও। খেলে কি হবে? পিৎজা খেলে পেট ঠান্ডা, পেট ঠান্ডা তো মস্তিষ্ক ঠান্ডা, আর মস্তিষ্ক ঠান্ডা তো শরীর ঠান্ডা, আর শরীর ঠান্ডা তো
বাকি সব ঠান্ডা। তোর মতো কুলনেস আমার নাই রে ভাই। আমার তো পারদে পারদে উত্তেজনা। সেই উত্তেজনায় না শান্ত থাকতে পারছি, আর না টেনশন ফ্রি হয়ে বসতে পারছি। ভাই রে, যদি হেরে যাই? গেলে যাবে। তোমার বোন পরীক্ষায় ফেল করে এসে যদি দাঁত বের করে বলতে পারে, বুঝলেন শুদ্ধ ভাইয়া, ফেল করাও একটা আর্ট, যা সবাই পারে না। তুমি তারে ভাই বোনের রুলস ফলো করবে। অন্যরা নির্বাচনে যেতে জয়ের ধ্বনি দিয়ে মিছিল বের করে, তুমি না হয় হেরে গিয়ে ব্যান্ড বাজিয়ে নিজের হার স্বীকার করবে। শুদ্ধর কথা শুনে সায়ন মুখ ভোতা করে তাকিয়ে রইল। বেয়াদবটা একটু অভয় দেওয়া দূর টেনশন আরও বাড়িয়ে দিল। সে শুদ্ধর শক্তপোক্ত বাহুতে একটা ঘুষি বসিয়ে শুদ্ধর হাতের পিৎজাটা কেড়ে খেতে লাগলো। ওদিকে চৌধুরী বাড়ির সবাই চিন্তায় কাতর। ছেলেটা শেষ মুহূর্তে নিজের স্বপ্ন ধূলিসাৎ করতে চেয়েছিল, আল্লাহ আবারও তাকে সুযোগ দিয়েছেন। এবারে জয়ের হাসিটা যেন সেই হাসতে পারে। যদিও ভোটারদের উপস্থিতি আনাগোনা, ভোটের সংখ্যা দেখে বোঝা যাচ্ছিল কোন দিকের পাল্লা ভারী হতে চলেছে। অতঃপর বিকাল 4টা বাজতে ভোট গ্রহণ শেষ হলো। শুরু হলো ভোট গণনা নামে অপেক্ষার আরেকটা অধ্যায়। ভোট গুনতে গুনতে এক একটা কেন্দ্রের কোথাও রবি এগিয়ে, কোথাও বা সায়ন। এভাবে এক একটা আপডেটের সাথে উত্তেজনা বাড়তে লাগলো। অবশেষে সব হিসাব পাল্টে বিপুল ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নিল শাহরিয়ারের পায়রা। মনে হলো পায়রা যেন তার ডানা ঝাপটে নিজের জয় নিজেই আনলো। মুহূর্তে পুরো জেলায় ছড়িয়ে পড়লো সেই খবর। চারিদিকে শুরু হলো উল্লাস, আনন্দ আর বিজয়ের মাতামাতি। এভাবে রাত তখন অনেকটাই গড়িয়ে গেছে। ঘড়ির কাঁটা 11টায় পেরিয়ে দৌড়াচ্ছে যেন। চারিদিকে তখনও সবার মুখে মুখে একটাই স্লোগান, জিতছে কে রে, জিতছে কে, শাহরিয়ার ভাই ছাড়া আবার কে। এভাবে স্লোগান দিতে দিতে বেশ কয়েকটা মিছিল বের হলো। সায়ন শুধু তাকিয়ে দেখলো। কেন জানি এত উল্লাসের ভিড়েও অদ্ভুত শূন্যতা ঘিরে ধরেছে তাকে। বুকের কাছে একটা চাপ ধরে রেখেছে। সারাদিন ভাইয়ের খেয়াল রাখার জন্য শুদ্ধ আজ সঙ্গে ছিল। টেনশনের সময় পাশে থেকে রাগিয়ে দিয়ে কতবার হাসিয়েছে ঠিক নেই। সবাই যখন তাকে অভিনন্দন জানাতে ব্যস্ত, সায়ন তখন সবেরই আচমকা শুদ্ধকে জড়িয়ে ধরলো। সবাইকে অবাক করে দিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। ভাইয়ের কাঁধে মুখ লুকিয়ে শক্ত করে জাপটে ধরলো। শুদ্ধ থমকে গেল। মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটলো তার। তাদের দেখে আজম থেকে শুরু করে এতদিন যারা দলের জন্য খেটেছে তারা একে একে জড়িয়ে ধরলো। এই দৃশ্য দেখে অনেকের চোখের কোণে জল জমলো। এই মিলন পর্বটুকু হাইলাইট হলো সোশ্যাল মিডিয়ায়। দলের ছেলেপুলেরা অনেক আগে সায়নের কাছে আবদার, নির্বাচনে জিতলে দামি ব্যান্ড টেস্ট করাতে হবে। সেই কথা মতো তাদের খুশি করতে ক্যাশ ছুড়ে দিলে বেহায়াগুলো দাঁত বের করে হাসলো। অতঃপর এসব করতে করতে প্রায় 1টা বেজে গেল। বাড়ির কেউ ঘুমায়নি। তাদের নতুন করে অভিনন্দন জানালো। অতঃপর বড়দের ধমক শুনে যে যার রুমে শুতে চলে গেল। কিন্তু সায়ন রুমে গিয়েও শান্তি পেল না। অস্থির হয়ে স্বর্ণকে বলল, সবার এত অভিনন্দনে বুক ঠান্ডা হচ্ছে না। আবার এখন কি করা উচিত? কি করব আমি? বল না জান। স্বর্ণ যেন সহজে বুঝে গেল সায়নের রোগের কথা। সায়নের মাথা বুকে চেপে ধরে মাথায় চুমু আঁকলো। ফিসফিস করে বলল, যাবে বোনের কাছে? হুম। চলো তাহলে। সায়ন স্বর্ণের বুক থেকে মাথা তুলে জিজ্ঞাসা করলো, যাবি তুই? যাব। যার কারণে আমাদের জয়, তার কাছে যাব না? কিন্তু এখন তো দেখা করতে দিবে না। না দিক, কেন্দ্রের লোহার গেট না হয় একটু ছুঁয়ে আসবো। ওখানকার আকাশে বাতাসে আমার বোনের নিঃশ্বাস মিশে আছে। বাতাসের কানে কানে না হয় বলে আসবো। আমার বোনকে যেন চুপি চুপি বলে আসে, এই বোনু, আমরা জিতে গেছি। জিতে গেছে আমাদের লড়াই, জিতে গেছে আমাদের বিশ্বাস। সায়ন ছলছল চোখে হ্যাঁ পদক মাথা নাড়ালো। তারপর স্বর্ণের হাত ধরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো উন্নয়ন কেন্দ্রের পথ ধরে। স্বর্ণের জন্য সায়ন ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে। ভালো রাস্তায় স্পিড বাড়িয়ে দিচ্ছে। মাঝে মাঝে চোখের কোণে জমে থাকা জলে রাস্তা ঝাপসা দেখাচ্ছে। ঘড়ির কাঁটার দিকে খেয়াল নেই। তবে একটা সময় গাড়ি এসে থামলো উন্নয়ন কেন্দ্রের সামনে। উঁচু লোহার গেট। গেটের ওপাশের বন্দি কোন রুমে আছে তাদের আদরের ছোট বোন, তাদের তোতা পাখি। তারা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ইচ্ছে করলো গেটটা ভেঙে চুরে ভেতরে গিয়ে গলা ফাটিয়ে বলতে, জান বাচ্চা পাখি আমার, তুই না মেয়রের বোন হতে চেয়েছিলি? জিতে গেছি বোন, আমরা জিতে গেছি। আমাদের পায়রা জিতে গেছে। কিন্তু সেটা সম্ভব না। চাইলে কি এখনই ভেতরে যাওয়া যাবে? না, যাবে না। এখানেও কিছু নিয়ম আছে, সময় আছে। যতই মেয়র পদে বিজয়ী হোক, চরম সত্য হলো সে অসহায় এক ভাই। এসব ভাবতেই ঠোঁট কেঁপে উঠল। মনে গাঁথা কিছু কথা গলায় আটকে গেল। দু চোখ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। আজকের এই আনন্দের রাতেও তাদের সঙ্গে প্রিয় প্রাণটি নেই। এসব নিয়ে যারা তো আনন্দ খুশি প্রফুল্লতা, তারই অনুপস্থিতি সব আনন্দ ফিকে করে গেছে। এসব ভেবে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাঙা মন আর ছলছল চোখ নিয়ে দুজনাই ফিরে এলো। এদিকে এত রাতে গাড়ির শব্দ পেয়ে রুবাব তড়িঘড়ি বেরিয়েছিল। সায়ন আর স্বর্ণকে বের হতে দেখে ছুটে গিয়েছিল শুদ্ধর কাছে। শুদ্ধর বাইকের চাবি নিয়ে গেট পেরিয়ে বের হতেই দেখে আজম দাঁড়িয়ে আছে। তাকে দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে আজম বাইকের পেছনে উঠতে উঠতে বলল, শুদ্ধ ভাই আপনারা একা ছাড়তে না করছে, আপনি গুসা করলেও যাইতে কইছে।
গাড়ি জোরে টান দেন ভাই। শাহরের ভাই কোথায় গেছে শুদ্ধ ভাইরে জানাইতে হইব। তারপর সায়নের গাড়ির পেছন পেছনে তারা গিয়েছিল। দূরে দাঁড়িয়ে দেখছিল সায়ন আর স্বর্ণের কাজ মেসেজ করে শুদ্ধকে জানিয়েছিল। তারপর তাদের সাবধানে ফিরতে বলে শুদ্ধ অজু করে দাঁড়ালো শুক্রানা নামাজ আদায় করতে। সিজদায় মাথা টেকে আজও নিজের সব কষ্ট, ব্যর্থতা আর চাওয়া পাওয়া সঁপে দিল সৃষ্টিকর্তার দরবারে। কারণ এই একটা জায়গাতে মনের সমস্ত ভার জমা রাখা যায়, নিঃসংকোচে কথা বলা যায়। গোটা দুনিয়ার সামনে নিজেকে যতই শক্ত করে রাখা হোক না কেন, সৃষ্টিকর্তার কাছে কোনো ভানি চলে না, শক্ত আবরণের প্রয়োজন পড়ে না, লাগে না মুখোশের আড়াল। বরং এখানে আসতে হয় নিঃস্ব হতদরিদ্রের বেশে, ডাকাত হয়ে অসহায় সুরে। আশ্চর্যের ব্যাপারে দরবারে যত বেশি নিজেকে এই শূন্য করা যায়, মহান আল্লাহ তাকে তত বেশি অফুরন্ত রহমত ভরিয়ে দেন। সিজদায় লুটে পড়ে যত বেশি অশ্রু ঝরানো যায়, মহান আল্লাহ তার তত নিকটবর্তী হন। তাই সেও ভঙ্গুর অসহায় বান্ধা হয়ে ফরিয়াদ জানালো মন থেকে মহান রবের কাছে। আর তার মনের কথাগুলো ছিল এমন: হে রহমানি রহিম, তোমার এই অসহায় বান্দা ভাঙ্গা মন নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। তুমি ছাড়া আমার কোনো আশ্রয় নেই। ইয়া রব, তোমার অসীম দয়ার সাথে আমি বেঁচে থাকার সাহস খুঁজি। ভাইয়ের স্বপ্ন পূরণ করতে দিশারা হয় শুধুমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করছিলাম। সেই প্রার্থনা বিফলে যেতে দিও না মাবুদ, বরং আমার কষ্ট সফলতার রহমত দিয়ে ভরিয়ে দিয়েছ। তোমার সেই রহমতের দয়ায় আস আপনা আপনি বুক ভিজে যাচ্ছে, কৃতজ্ঞতার ভারে অশ্রু ঝরছে। তোমার দরবারে শত লক্ষ কোটি শুকরিয়া ইয়া আল্লাহ। কিন্তু তোমার এই অসহায় বান্দার পরীক্ষা যে এখনো শেষ হয়নি মাবুদ। আমি যে এখনো দাঁড়িয়ে আছি আর এটি কঠিন পরীক্ষার দ্বার প্রান্তে। বুকের ভিতরে জমানো কথাগুলো বললেও জানো, না বললেও জানো, এই শূন্যতা যে আর সহ্য হয় না। আমি যে বড্ড ক্লান্ত ইয়া মাবুদ, ভঙ্গুর প্রায় আমার সমস্ত সত্তা। আমাকে রহম করো ইয়া রহমানি রহিম। হারিয়ে যাওয়া প্রিয় সুখটুকু ফিরিয়ে দাও। যে সুখের জন্য প্রতিনিয়ত মন কাঁদে, প্রাণ কাঁদে, সেটা আবার আমাকে করে দাও ইয়া করিম। হে পরম দয়ালু, আমার বুকের গভীর শূন্যতাকে আবার পরিপূর্ণ করে দাও। আমি যেন এবার জয়ের হাসি হাসতে পারি, তাকে পুনরায় ফিরিয়ে আনতে পারি। আমি অসহায় বান্দা, ফিরিয়ে দিও না মাবুদ। সুখ দুঃখ, উত্থান পতন মানব জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। আজ যা বর্তমান, আগামীকাল তা অতীত। মানুষ মূলত অতীতের অভিজ্ঞতায় বর্তমানকে সাজায় আর বর্তমানকে ভিত্তি করে গড়তে চায় অদূর ভবিষ্যৎ। কিন্তু জীবন কি পরিকল্পনা মাফিক চলে? বরং যখন যা পরিকল্পনা করে সেটারই বিপরীত কিছু ঘটে। মানুষ যাকে আঁকড়ে ধরতে চায় সেটাই সবার আগে হারিয়ে যায়। তখন মনে হয় যে না, পৃথিবী নিষ্প্রাণ হয়ে গেছে, বেঁচে থাকার ইচ্ছা শক্তিটুকু হারিয়ে গেছে। কিন্তু সময় যত গড়ায় কিছুর উসিলা হলেও শূন্যের ঘরে শূন্যস্থানগুলো ধীরে ধীরে পূরণ হতে থাকে। ঠিক যেমন শীতকালে ঝরা পাতা ঝরিয়ে প্রকৃতি যখন নিঃস্ব হয়ে পড়ে, তখনই কিন্তু বসন্তের আগমন ঘটে। গাছে গাছে ডালে ডালে নতুন করেই গজাতে থাকে। শূন্য গাছটাও নিজের রূপ ফিরে পায়। এটাও জীবনের শিক্ষণীয় দিক। প্রকৃতি যেন উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয়, ঝরে যাওয়া মানেই শেষ নয়, হারানো মানেই থমকে যাওয়া নয়, বরং কখনো কখনো ঝরে যাওয়া মানে নতুন কিছু সূচনাও হয়। 3 দিন পরের ঘটনা। দেখতে দেখতে নির্বাচনে 3 দিন পেরিয়ে গেছে। তবে চৌধুরী নিবাস থেকে শুরু করে সায়নের পার্টি অফিসে আনন্দের রেশ এখনো কাটেনি। বাড়িতে মেহমানদের আনাগোনা লেগেই আছে। যদিও সিটি কর্পোরেশন এবং পৌরসভার আইন অনুযায়ী বিজয়ী প্রার্থী ভোট পাওয়ার পরদিনই চেয়ারে বসতে পারে না, কারণ মেয়র হওয়ার পর বেশ কয়েকটি আইনি ধাপের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। নিয়ম অনুযায়ী সব দায়িত্ব বুঝে নিতে আরও কিছুদিন সময় লাগবে সায়নের। এতে অবশ্য ভালো হয়েছে, শরীরটা ভীষণ খারাপ তার। হঠাৎ জ্বরে আরও কাবু হয়ে গেছে বেচারা। এমনিতেই 3 বেলা করা অ্যান্টিবায়োটিকের ওষুধ খেতে হচ্ছে। ওষুধের প্রভাবে ঘুম ঘুম ভাব বেড়ে গেছে। বসে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়ছে। আবার কখনো রাত শেষে ভোর নামে তাও বুঝতে পারে না। জেদ দেখিয়ে না ঘুমালে শরীর থরথর করে কাঁপে, মাথা ঘুরে। তাছাড়া যে বিপদ থেকে বেঁচে ফিরেছে, টাইম টু টাইম ওষুধ না খেলে শীঘ্রই বিছানাগত হয়ে পড়ে থাকতে হবে। কিন্তু এখন কি পড়ে থাকার মতো পরিস্থিতি আছে? নেই। বোনটাকে বাড়ি আনতে হবে, বউটার যত্ন নিতে হবে, দায়িত্ববান মেয়র হতে হবে, বাড়ির মানুষগুলোকে ভালো রাখতে হবে। এখন কত কাজ, কত দায়িত্ব। এদিকে ঘুমন্ত সায়নের বুকে মাথা রেখে স্বর্ণের রাত কাটে। তাকে দেখতে দেখতে একটু ঘুমাতে পারে না সে, ঘুমিয়ে আসে না। যদি চোখ বুঝে আচমকায় চমকে উঠে সায়নকে হাতড়ে খুঁজতে থাকে। মস্তিষ্কে এখনো হারানোর ভয়টুকু গেঁথে আছে। ঘুমালে মনে হয় এই বুঝি স্বপ্ন ভেঙে গেল, এই বুঝি সায়ন হারিয়ে গেল। মনে যখন এসব ভাবনা জেঁকে বসে, তখন ঘুমন্ত সায়নকে ছুঁয়ে ছুঁয়ে দেখে। তার ক্ষততে আলতো স্পর্শে হাত বোলায়, ঠোঁট ছোঁয়ায়। প্রিয় পুরুষের শরীরে কাটাছেঁড়া দেখে নীরবে চোখে জল ফেলে। সে যে ফিরে এসেছে এজন্যে যতবার তাকে ছোঁয় ততবারই শুকরিয়া জ্ঞাপন করে। এখন সকাল 10টা, অথচ রোদের তাপ দেখে মনে হচ্ছে শরীর ঝলসে দেবে। দিনটা কেমন হতে যাচ্ছে সূর্যমামা যেন সকাল থেকে জানিয়ে দিচ্ছে। কিন্তু তাতে কি কাজকর্ম থেমে থাকবে? থাকবে না। কারণ দিনমজুর থেকে শুরু করে হতদরিদ্রের পরিবারগুলো কাজ করলে টাকা পাবে, আর টাকায় পাবে এক মুঠো ভাত।
তাদের জন্য রোদ কিংবা বৃষ্টি বড় না, বড় হলো পেটের ক্ষুধা। চৌধুরী পরিবারের সদস্যগুলো নাস্তা সেরে যে যার কর্মে বেরিয়ে গেছে। বাড়ির গৃহিণীরা লেগে পড়েছে সাংসারিক কাজে। সায়ন আজও দেরি করে উঠে নাস্তা সারল। দুদিনের তুলনায় আজকে ঝরঝরে লাগলো, গায়ে জ্বর নেই। তাই আজমকে ডেকে নিয়ে নগর ভবনে একবার ঢু মেরে পূর্বের পার্টি অফিসের সামনে পেতে রাখা বেঞ্চে বসলো। অন্য ছেলে পুলে সঙ্গে আছে, কথা হচ্ছে, হাসাহাসি হচ্ছে। আজমের বিয়ে দেওয়ার জন্য পাত্রী খোঁজা হচ্ছে। আজমের কেমন পাত্রী দরকার এই নিয়ে কথাবার্তা হচ্ছিল। হঠাৎ চৌধুরীর বাড়ির গাড়ি দাঁড়াতে সায়ন ঘাড় ঘুরিয়ে তাকালো। গাড়ির জানালা দিয়ে স্বর্ণকে মাথা বের করতে দেখে সায়ন ক্র্যাচ নিয়ে ঘোরাতে ঘোরাতে গাড়ির কাছে গেল, বলল, কি হে লাল বনের লাল সুন্দরী ফুলটুসি, সেজে কোথায় যাওয়া হচ্ছে? উঠে এসো। এই কথা শুনে সায়ন চোখ মুখ কুচকে গম্ভীর কণ্ঠে বলল, দিনে দুপুরে ফাঁকা গাড়িতে রাখছিস কেন? বাসায় বাপ ভাই নাই? বাপ ভাই আছে, কিন্তু জামাই নেই, তাই আপনাকে ডাকছি। ডাকার কারণ? বড্ড প্রেম প্রেম পাচ্ছে, যদি প্রেম করতে সাহায্য করতেন খুব উপকার হতো। ছি ছি, চৌধুরী বাড়ির মেয়ের এত অধপতন। আসবে তুমি? ডাক্তারের কাছে যাব, লেট হচ্ছে। ডাক্তারের কথা শুনে সায়ন ধীরে ধীরে গাড়িতে উঠে বসলো। সে বসতেই স্বর্ণ বিনা বাক্যে কাঁধে মাথা রেখে চোখ জোড়া বন্ধ করে নিল, নিঃশব্দে প্রিয় ঘ্রাণ টেনে নিল। সায়ন থেকে বাহুডোরে আগলে নিয়ে কপালের একপাশে চুমু এঁকে চিন্তিত সুরে বলল, শরীর কি বেশি খারাপ? এত বমি হচ্ছে কেন? দিন দিন কমার বদলে বাড়তেই আছে। গত রাত থেকে কিছুই খেতে পারিসনি। না খেলে আমার ছাড়া পুষ্টি পাবে কিভাবে? শালার ডাক্তার ভালো ওষুধ দিচ্ছে না নাকি? শালাকে দুজন না দিলে হবে না দেখছি। সায়নের কথা শুনে স্বর্ণ দুম করে তার উরুর উপর কিল বসিয়ে দিল। তারপর ধমকে সুরে বলল, খবরদার, ডাক্তারের চেম্বারে উল্টাপাল্টা কথা বলবে না। জীবনে দেখেছিস আমি উল্টো পাল্টা কথা বলেছি? আমি হলাম পুরুষ মানুষ, যা বলি মুখের উপর বলার সাহস রাখি। ম্যাও ম্যাও করার স্বভাব আমার নাই। তাছাড়া আমি জেন্টলম্যান, ওসব বালসাল বার্কার কথাবার্তা আমার মুখেও আসে না। তাই না? অথচ সেদিন দুপুরে দেখলাম আবেগে পড়ে আবেগের বাপ হয়ে বলেছিলে, লাজ নিতে আর করবো না, ব্যবসা করবো। শুদ্ধবার বাস খেয়ে পড়ে না হুঁশ ফিরল। তুই কি আমাকে অপমান করলি? করলাম। গায়ে মাখলাম না। এই কথা শুনে স্বর্ণ না চাইতেও হেসে ফেলল। বেহা নির্লজ্জ পুরুষটাকে এই কারণে এত ভালোবাসে। অতঃপর খুনসুটি করতে করতে দুজনেই ডাক্তারের কাছে গেল। ডাক্তার স্বর্ণকে চেক আপ করে জানালেন, আগের ওষুধ চলবে, ওজন কমে যাচ্ছে, পুষ্টিকর খাবার দাবার খেতে হবে, বেশি করে পানি পান করতে হবে, সাবধানে হাঁটাচলা করতে হবে, জার্নি উঁচু সিঁড়ি দিয়ে বারবার উঠানামা করা যাবে না। এইটুকু বলে ভদ্র হয়ে পাশে বসা সায়নের দিকে একবার তাকালেন। বুঝলেন এটা পেশেন্টের স্বামী, তাই তাকে উদ্দেশ্য করে আরও একটা সতর্ক বাণী দিলেন, দুজনই মাথায় রাখবেন আপনাদের অনাগত সন্তানের কথা। সহবাসের সময় সচেতনতা অবলম্বন করবেন। একটু অসচেতনতাই আপনাদের বাচ্চার ক্ষতির কারণ হতে পারে। স্বর্ণের বারণ শুনে সায়ন এতক্ষণ চুপচাপ বসেছিল, মন দিয়ে ডাক্তারের কথা শুনছিল। হঠাৎ এই কথা শুনে তার মনে হলো চুপ করে বসে থাকলে দায়িত্ববান স্বামী হওয়া যায় না। তাছাড়া সে যথেষ্ট সচেতন, ডাক্তারকেও জানানো উচিত। তাই স্বর্ণকে উদ্দেশ্য করে বলল, আমি এখন সচেতনই থাকি, তাই না বল জান? এই তো গতকাল রাতে জেন্টাল ছিলাম, তুই না বলার পর আর জোর করছি? তার কথা শুনে ডাক্তার খুব খুব করে কাশলেন, ভালো করে তাকালেন সামনে চেয়ারে বসা ভদ্রবেশের ছেলেটাকে। যথেষ্ট সুদর্শন, তবে মুখের লাগামে একটু সমস্যা আছে, সেটাও বুঝলেন। একজন ডাক্তার হিসেবে পেশেন্টকে সাবধান করা ওনার কাজ। তাই পাশে রাখা ক্রাচ দেখে মনে করিয়ে দিতে বললেন, আপনার তো পা ভাঙা দেখছি। তাতে কি, অন্য কিছু তো আর ভাঙা না। সায়নের জবাব শুনে স্বর্ণ ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। ডাক্তার না হয় তাদের ভালোর জন্য কথাগুলো বলেছে, তাই বলে সেও এসব বলবে? চেম্বারে ঢোকার আগেও কত সুন্দর করে বোঝালো উল্টাপাল্টা কিছু না বলতে, অথচ বলে কি না অন্য কিছু তো আর ভাঙা না। সে আর কথা বাড়ানোর সুযোগ দিল না, কোনো মতে প্রেসক্রিপশন নিয়ে হাঁটা ধরলো। তাকে এভাবে রেগে যেতে দেখে সায়ন ভীষণ অবাকই হলো। বউটা হঠাৎ রেগে গেল কেন? যা বলার ভদ্রভাবেই তো বলল, খুলে তো আর দেখায়নি, তাও রেগে গেল। স্বর্ণ চলে যাচ্ছে দেখে সেও বউয়ের পেছন পেছন যেতে যেতে বলল, রাগিস না বউ, আস্তে হাট, ব্যথা পাবি তো। আচ্ছা যা, ভাঙ্গা ভাঙ্গা। তার কথা শুনে স্বর্ণ দাঁড়িয়ে গেল। হাতে থাকা পানির বোতলটা ছুটতে সায়ন ক্যাচ ধরে ফেলল। কি আশ্চর্য, ভাঙা না বললেও রেগে যাচ্ছে, আবার ভাঙা বললে তেরে মারতে আসছে। এই কোন পাগল ছাগল বউ জুটেছে তার কপালে। এসবের চক্করে এখন তো নিজেই দোটানায় পড়ে যায়, আসলে ভাঙা নাকি ভাঙা না। কিন্তু বউটাকে তো এখন সামলাতে হবে, এখন রাগারাগি মোটেও ভালো না। তাই 32 পাটি দাঁত বের করে হেসে পড়ল, রাগ করে না পাখি, শান্ত হ। আসলে হয়েছে কি, ওই ভাঙতে গিয়ে ভাঙেনি। স্বামী স্ত্রীর ভালোবাসার ফল তাদের সন্তান।
তাহলে বেবি কনসিভ হয়েছে কিনা জানার জন্য মায়ের ইউরিন লাগলে বাবারটা লাগে না কেন? বাবা কি তার সন্তানকে ভালোবাসে না, নাকি বাবার ভালোবাসার কাতারে পড়ে না? রুবাব, হুম, কোথায় তুমি? রিপোর্ট নিতে এসেছি। কি কি এসেছে? পজিটিভ। কথাখানা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই ঐশ্বর্য থমকে গেল, হাত চলে গেল পেটে। ড্রয়িং রুমে বসা সিতারা সিমিন সিরাত তখন তার দিকে তাকিয়েছিল। তাকে পেটে হাত দিতে দেখে যা বোঝার বুঝে গেলেন। সিতারা ভ্রু নাচাতে ঐশ্বর্য এক প্রকার পালিয়ে নিজের রুমে এলো। বেশ কয়েকদিন ধরে ওনারা তিনজা ঐশ্বর্যকে খেয়াল করছিলেন। অভিজ্ঞ চোখে ধরে ফেলেছেন বাড়িতে আরও একটা সুখবর আসতে চলেছে, কিন্তু ঐশ্বর্য মানতে রাজি না। বারবার বলছিল এরকম উইক সারা বছরই থাকে সে, প্রেশার সবসময় লো থাকে, মাথা ঘুরানো স্বাভাবিক ব্যাপার, ওসব কিছু না, এসব বলে মানতে রাজি না। তারপর জোর করে ইউরিন আর ব্লাড টেস্ট দুটোই করিয়েছেন। সেই টেস্টের রিপোর্ট আনতে গিয়েছিল রুবাব। রিপোর্ট দেখে কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়েছিল রুবাব। অবিশ্বাস্য লাগছে ব্যাপারখানা। সে হসপিটাল থেকে বেরিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে ঐশ্বর্যকে কল দিল। উক্তি কথাখানা বলতেই বুঝলো ঐশ্বর্য কাঁদছে, তাও কিছু বলল না। তাকে নিশ্চুপ দেখে ঐশ্বর্য বলল, সরি। পরিকল্পিত ছিল তাই না? সরি বলছি তো। এটা আমার প্রশ্নের উত্তর হলো, জানতে চাইছি পরিকল্পিত কিনা। হুম। আমি কিন্তু বলেছিলাম আরো কিছুদিন পর ভেবে নিব। তুমি খুশি না রুবাব? আমাদের সন্তান, আমাদের ভালোবাসার ফল। তুমি আমার অনেক কষ্টের প্রাপ্তি ঐশ্বর্য। রুবাবের কথায় ঐশ্বর্য থমকে গেল। গড়গড়িয়ে গাল বেয়ে অঝরে অশ্রু ঝরতে লাগলো। রুবাব রেগে আছে, তাও স্বাভাবিক সুরে কথা বলছে। সে অকারণে ঐশ্বর্যের সঙ্গে জোরে কথা বলে না, ঐশ্বর্য নিজেও বুঝে। তাই কিছুক্ষণ চুপ থেকে থেমে থেমে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।